নববধূ বেশে ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে একটি মেয়ে। মেয়েটির পেছন পেছন একটা ছেলেও ছুটছে। ছেলেটার হাতে একটা বড় নীল রঙের লাকেজ। এয়ারপোর্টের সকল যাত্রী কৌতূহল নিয়ে দুজনকেই দেখছে। কেউ কেউ তো নানান কথা বলাবলি করছে। এরপর মেয়েটি ও ছেলেটি ওয়েটিং এরিয়ায় গিয়ে ফ্লাইটের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। তৎক্ষণাৎ একজন বয়স্ক মহিলা এসে মেয়েটির পাশে বসে। মেয়েটির সেদিকে খেয়াল নেই, সে তো ফ্লাইটের সময় হয়েছে কিনা তাই বারবার ঘড়িতে দেখছে। বয়স্ক মহিলাটি মেয়েটিকে কয়েকবার দেখে, অতঃপর জিজ্ঞাসা করেই বসলো, বিয়ে থেকে পালাচ্ছ? মেয়েটি তৎক্ষণাৎ পাশ ফিরে জিজ্ঞাসা নয়নে চাইলে বয়স্ক মহিলাটি ফের শোধায়, বিয়ে থেকে পালাচ্ছ বুঝি? মেয়েটি এবার উত্তর করে, বিয়ে করে পালাচ্ছি। মেয়েটির উত্তর শুনে মহিলাটি বোকা বনে যায়। মেয়েটি সেসবে পাত্তা না দিয়ে আবারও ঘড়িতে সময় দেখছে। তখনই মেয়েটির পাশে ছেলেটি বলে, নিজুম, জুয়েলারিগুলো খুলে লাগেজে রাখ, আমি পানি কিনে আনি। কথাটা বলে ছেলেটি উঠে যায়। নিঝুম নামের মেয়েটি কথাটা আমলে নিয়ে জুয়েলারি খুলে লাগেজে রাখে। পাশের মহিলাটি সব দেখছে। অতঃপর আবারও জিজ্ঞাসা করে, ছেলেটা কি তোমার হাজবেন্ড? চোখ বড় বড় করে তাকিয়ে নিঝুম, তারপর হড়বড়িয়ে বলে। উত্তর শুনে মহিলাটি প্রশস্ত হয়, ইতস্ত করে, তারপর আবারও শোধায়, তোমার হাজবেন্ড কোথায়? নিঝুম আবারও সময় দেখে। তৎক্ষণাৎ মাইকে ঘোষণা হয়, ইতিমধ্যে নিঝুমের ভাই নির্জন চলে এসেছে। নিঝুম পানি পান করে মহিলাটিকে বলে, হাজবেন্ডের বাসায়, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন না তাহলে বাসাই হবে। তারপর সে আর দাঁড়ায় না, লাকেজ নিয়ে চলে যায়। চলতে চলতে নিঝুম নির্জনকে বলে, ওই গুন্ডা যদি ঝামেলা করে তবে আমার সাইন করা ডিভোর্স পেপারে মুখের উপরে ছুঁড়ে দিবি। নির্জন একটু চিন্তিত স্বরে বলে, যদি সে রিজেক্ট করে? করলেও কি, আমাকে তো খুঁজে পাবে না। এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে শুধু কোন দেশে যাচ্ছে সেটা জানতে পারবে, আর কিছুই পারবে না। আমার ফ্রেন্ড আলফি বলেছে আমাকে টরেন্টোতে নেমে একদিন সেখানে তার ফ্রেন্ডের বাড়িতে থাকতে, তারপর সে এসে আমাকে অটোয়াতে নিয়ে যাবে। নির্জন ভ্রুকুটি করে শোধায়। আলফি ছেলে? নিঝুম প্রশস্ত হয়ে বলে, হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সব ঠিক করে দিয়েছে। আলফি ওই ইউনিভার্সিটি অফ অটোয়াতে মাস্টার্সে পড়ে, অনলাইনে পরিচয়। সে এখন অটোয়াতে নেই, জরুরি কাজে কোথাও গেছে, না হলে নিজেই আমাকে রিসিভ করতো। আলফি জানে যে আজ তোরা জায়ান আহমেদের সাথে বিয়ে হয়েছে? জানে। আমি 3 দিন আগে যখন বড় আব্বু আমাকে ওই গুন্ডা জায়ান আহমেদকে বিয়ে করার প্রস্তাব দিল, সেই দিনে আমি আলফিকে জানিয়েছি। তারপর আলফি বলেছিল বাড়ি থেকে বেরিয়ে আসতে, একদিন কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে। তারপর তো আজকের ফ্লাইট। কিন্তু বড় আব্বু হুট করে আমার রুমে এসে আমার ফোন নিয়ে নেয় আর আমাকে লক করে দেয়। কিছুক্ষণ আগেই গাড়িতে বসে আমি আলফিকে মেসেজে সবটা বলেছি, তখন সে বলেছে আমাকে ওর ফ্রেন্ড রিসিভ করবে। নির্জনের মনে সন্দেহ। সে জানতো না তার বোন একটি ছেলেকে এত বিশ্বাস করে যাচ্ছে। নির্জন ও নির্জনের মা শুধু জানে নিঝুম স্কলারশিপ পেয়ে কানাডায় পড়তে যাচ্ছে। নিঝুমের পাসপোর্ট ও ভিসা সবের ব্যবস্থা নির্জন ঠিক করে দিয়েছে। নির্জন বলে, যদি আলফির ছেলেটা খারাপ হয়? আলফির সম্পর্কে তুই কি জানিস? নিঝুম নির্জনকে আশ্বাস দিয়ে বলল, না ভাইয়া, আলফি খুব ভালো। ওর মা কানাডিয়ান, বাবা বাংলাদেশি কানাডিয়ান সিটিজেন। দেখে মনেই হয় না যে ওর বাবা বাংলাদেশি। দাঁড়াও, তোমাকে ছবি দেখাচ্ছি। নিঝুম ছবি দেখাবে, তখনই আরেকবার মাইকে ঘোষণা হলো। নির্জন উঠে বলল, ছবি দেখাতে হবে না, জলদি যা, বেস্ট অফ লাক, নিজের স্বপ্ন পূরণ কর। বলে নির্জন নিঝুমের মাথায় আদরে স্পর্শ দেয়। নিঝুম একরাশ স্বপ্ন চোখে নিয়ে স্বপ্নের দেশে পা বাড়ায়। এদিকে চৌধুরী বাড়িতে বিশাল ঝড় চলছে। জোনায়ের আহমেদ রাগের তাপে সব। নিঝুমের বড় আব্বু নয়ন চৌধুরী থম মেরে বসে আছে। তার এত বড় বিজনেস বুঝি এবার ডুবলো। জায়েন আহমেদ যদি শেয়ার উইথড্র করে ও তার লোনের পরিশোধ করতে সাহায্য না করে তবে সে পথে বসবে। ব্যাংক র্যাপো হয়ে যেতে পারে। জোনায়ের আহমেদ বলে, মিস্টার চৌধুরী, আপনার ভাতিজিকে আপনার স্ত্রী ও ছেলে মিলে পালাতে সাহায্য করলো, কিন্তু আপনি তা আটকাতে পারলেন না। নয়ন চৌধুরী ক্ষিপ্ত দৃষ্টিতে স্ত্রী আয়শা চৌধুরীর দিকে তাকালেন, অতঃপর দৃষ্টি ঘুরিয়ে জোনায়েরকে আমতা আমতা করে বললেন,
দেখো জায়ান, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি নিজুমকে কড়া পাহারায় রেখেছিলাম। তারপরও আমি ভাবিও নি যে ও বিয়ের পরেও পালাবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ও আসলে নয়ন চৌধুরীর মুখের কথা কেড়ে নিয়ে আয়শা চৌধুরী বলে উঠলেন। তোমার মতো গুন্ডা মাফিয়াকে আমার মেয়ে স্বামী হিসেবে মানতে পারবে না। ওর মর্জির বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমিও নির্ঝরও এতে রাজি ছিলাম না। নয়ন চৌধুরী ইশারায় আয়শা চৌধুরীকে শাসাচ্ছেন। আয়শা চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে জায়ান আহমেদ বললেন, জোর করেছে আপনার স্বামী। আমি শুধু আপনার স্বামীর কাছে অপশন রেখেছিলাম, সে এই অপশনটা চুজ করেছে। শত হোক নিজের মেয়ে তো না। আয়শা চৌধুরীর চোখের কার্নিশে অশ্রু জমে উঠল। সে 3 বছর বয়স থেকে ছোট্ট নিঝুমকে বুকে আগলে বড় করেছে। নিঝুমের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। নিঝুম এসএসসি দিয়েছে, 1 বছর হলো। একটা প্রাইভেট ভার্সিটিতে প্রথম সেমিস্টার শেষ করেছে, কিন্তু প্রথম থেকে তার ফরেন কান্ট্রিতে পড়াশোনা করার ইচ্ছা, জন্যই স্কলারশিপের অ্যাপ্লাই করেছিল। এই ব্যাপারে নয়ন চৌধুরী কিচ্ছু জানেন না, তাকে জানানো হয়নি, কারণ তিনি নিঝুমকে তেমন একটা পছন্দ করেন না। তিনি মনে করেন নিঝুমের কারণেই তার ছোট ভাই ও ভাইয়ের বউ এই দুনিয়াতে নেই। আয়শা চৌধুরী বললেন, নিজুম আমার বড় মেয়ে, ছোট থেকে ওকে আমি নিজে কোলে পিঠে করে বড় করেছি। আপনাদের এসব ইমোশনাল ড্রামা বাদ দিন। নিজুম কোথায় গেছে তা বলুন। আমার প্ল্যান থাকতে আমি বলবো না। আমার মেয়ে ডিভোর্স পেপারে সাইন করে গেছে। ওকে মুক্তি করে আপনি আদার্স অপশন বেছে নিন। তার জন্য যদি আমাদেরকে পথে বসতে হয় তো হোক। আয়শা চৌধুরী আবেগপ্রবল কথায় নয়ন চৌধুরী হুঙ্কার ছাড়লেন। এই একটা মেয়ের জন্য আমার ভাই, ভাইয়ের বউ সবাই নিজের প্রাণ উৎসর্গ করলো। এখন তুমি বলছো এই মেয়ের জন্য আমি আমার সর্বস্ব খোয়াবো? কখনো না। আমি নিজে নিজুমকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। সেটা আপনাকে করতে হবে না, আমার বউকে আমি খুঁজে বের করব। এই বলে জায়ান সেখান থেকে বেরিয়ে গেল। জায়ান গাড়িতে বসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে, স্যার, আপনার আগামীকাল সকালে টরেন্টোর ফ্লাইট। এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি মেমের ফ্লাইট কিছুক্ষণ আগেই টেক আপ করছে। জায়ান বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল, তুমি আমাতেই ফিরবে সুইটহার্ট। জায়ান আহমেদই তোমার গন্তব্য। এদিকে নিঝুম বিমানের জানালার ধারে বসে কাছের বাহিরে দেখছে। প্রতি মিনিটে বিমান তার উড়ার উচ্চতা বাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি 30 থেকে 40 হাজার ফুট উচ্চতায় ছুঁয়ে উঠতে শুরু করবে। নিঝুম তার মাতৃভূমিকে দেখার চেষ্টা করলো। এত ক্ষুদ্র দেখাচ্ছে যে হাতের মুঠোয় সবটা। নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে বুক ভার হয়ে আসছে তার। কিছুক্ষণের মধ্যেই বিমান মেঘের রাজ্যে প্রবেশ করলো। অন্ধকারে ধোঁয়াশার মতো মেঘের বিচরণ। নিঝুমের মন খারাপের রেশ কেটে গেল। মেঘ তার খুব পছন্দ। তার জন্মেও সেই মেঘের শহরে। বাবা মায়ের পোস্টিং ছিল খাগড়াছড়িতে। বাবা ছিলেন আর্মির মেজর, মা ছিলেন ডক্টর। বাবার কারণে মা খাগড়াছড়িতে থাকতেন মূলত। তার বড় আব্বু ও বড় আম্মু ছুটি পেলেই সেখানে ছুটতেন। তারাও ছুটিতে ঢাকায় যেত। বিপত্তি ঘটে একদিন ঢাকায় আসার পথে। প্রাইভেট কার কুমিল্লার একটা হোটেলে থামিয়েছে। এত লম্বা জার্নি, অন্তত 2 বার তো যাত্রার বিরতি লাগেই। 3 বছরের নিঝুম হুট করে বাবা মায়ের চোখের আড়াল হয়ে গেল। নিঝুমের বাবা নাহিদ চৌধুরী নেটওয়ার্ক ইস্যুতে রাস্তার অপোজিটে গিয়েছিলেন। নিঝুম খুব করে বাবার সাথে যেতে চাইলেও ওকে রেখে গিয়েছিলেন ওর মায়ের কাছে। কিন্তু হুট করে নিঝুমের মা জেরিন হোটেল থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই কেনায় ব্যস্ত হতেই নিঝুম আগলা পেয়ে হাইওয়ের দিকে ছুটতে লাগলো। মিসেস জেরিন খেয়াল হতেই তিনি দেখলেন মেয়ে তার হাইওয়ের দিকে ছুটছে। ছোট ছোট পায়ে বেশ খানিক দূরেই অতিক্রম করে ফেলেছেন। মিসেস জেরিন মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে মেয়ের পিছনে ছুটছেন। সময়টা এমন যে তীব্র রোদের অন্যান্য বাসের যাত্রীরা হোটেলের ভেতরেই খাবার খাচ্ছেন বা হোটেলের কর্নারে ধূমপানে ব্যস্ত। মিসেস জেরিন তীব্র চিৎকার, তারপরেও কিছু মানুষ ছুটে এসেছিলেন। স্ত্রীর চিৎকারের শব্দ মিস্টার নাহিদের কানে পৌঁছায়। তিনিও রাস্তার অপোজিট থেকে ছুটে আসেন। ছোট্ট নিঝুম মাঝ রাস্তায় গিয়ে ভয়ে পেয়ে গেছে। সাই সাই করে গাড়ি চলমান।
দুই দিক থেকেই বাবা মাকে এভাবে ছুটতে আসতে দেখে আরও আটকে সে। অতঃপর ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। নিঝুমকে মিসেস জেরিন ছিটকে ফেললেও মাথায় ফেটে রক্তাক্ত হয়। মিস্টার নাহিদও চট্টগ্রামের মুখী বাসের সাথে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে। ঘটনাস্থলে মিসেস জেরিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিস্টার নাহিদ হসপিটালে কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিঝুমের এই স্মৃতি আবছা মনে পড়ে। রাতে ঘুমালে প্রায় তার এসব স্বপ্ন হিসাবে আসে। মেঘেদের বিচরণ দেখতে দেখতে নিঝুম তার এ যাবৎকাল চিন্তা করছে। নিঝুম মিসেস আয়শার মুখে তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা সে শুনেছে। মিস্টার নয়ন সে ঘটনার প্রত্যক্ষদর্শীদের থেকে জেনেছেন। তখন থেকে তিনি নিঝুমকে পছন্দ করেন না। নিঝুমের জন্মের দুদিন পর নিঝুমের দাদিও স্ট্রোক করে মারা গিয়েছিলেন। সব মিলিয়ে তিনি নিঝুমকে অশুভ মনে করেন, কিন্তু এতটা অপছন্দ করেন যে একটা গুন্ডার সাথে জোর করে বিয়ে দিতে তাও সে ভাবতে পারেনি। এমনকি নিঝুম বিয়েতে রাজি না হলে ওকে কোনো খাবারও দিতে নিষেধ করেছিলেন। মিসেস আয়শা ও নির্জন বারান্দার গ্রিল দিয়ে শুকনো খাবার ও পানি দিয়েছিল। নিঝুম কখনো জায়ান আহমেদকে দেখেনি, শুধু নামটাই শুনেছে। দেশ বিদেশে বিজনেসের ওয়ার্ল্ডের জায়ানের নামটা ক্রাশের মতোই, কিন্তু তার চেহারা পরিচিতি না। সে হুট করে মিস্টার নয়নের প্রায় ডুবে থাকা বিজনেসের অনেক বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে। সে সাথে ব্যাংক থেকে নেওয়া লোনও পরিশোধ করবে জানায়। এর জন্য মিস্টার নয়নের কাছে দুটো বিকল্প রাখে। নিঝুমের সাথে জায়ানের বিয়ে দিতে হবে, অথবা মিস্টার নয়নের বিজনেসের 91% শেয়ার জায়ানের নামে লিখে দিতে হবে। মিস্টার নয়ন প্রথম বিকল্পটাই বেছে নিয়েছেন। নিঝুমের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। সেই বিয়ে জায়ানের সাথে দিলে তার ব্যবসাও থাকবে, নিঝুমও খুব বড় ঘরে যাবে। তিনি মনে করেন জায়ানের টাকা পয়সা যে নিঝুম সেখানে রানীর মতোই থাকবে, এবং তিনি নিজেও স্বার্থ দেখলেও নিঝুমের ভালোই করেছেন। আমেরিকা, কানাডা, জার্মানিতে বিশ্বস্ত জায়ানের বিজনেস। এসব ভেবে নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে। নিঝুমের সিটে হেলান দেয়। অবশেষে সে মুক্তির পথ খুঁজে নিয়েছে। নতুন ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত সে। মিস্টার নয়ন ড্রয়িং রুমে পায়চারি করছে, অপেক্ষা করছে নির্জনের আসার। মিসেস আয়েশার সাথে এতক্ষণ রাগারাগি করেছিল। কিছুক্ষণ পর নির্জন আসে। বাড়ির সদর দরজা হাট করে খোলা। নির্ঝর জানে এর কারণ কি। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভেতরে প্রবেশ করে। নির্জনকে দেখে মিস্টার নয়ন রাগে বর্ষণ হলো। সপাটে চর বসালেন নির্জনের গালে। তারপরও নির্জন মুচকি হাসলো। রাগে কাঁপতে কাঁপতে মিস্টার নয়ন বললেন, কোথায় নিঝুম? কোথায় রেখে এসেছো তাকে? কেন, ও তো তোমার বিজনেস ডিল কনফার্ম করেই গেছে, তাহলে ওর কি দরকার? নির্জন শান্ত গলায় বললেও মিস্টার নয়ন মোটেও শান্ত হতে পারছেন না। তিনি ফসতে বললেন, জায়ান যে পেপারে সাইন করেছিল সেটা জায়ানের কাছেই। ও চাইলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারে। আমার পুরো বিজনেস ডিপেন্ডেবল ওই একটা কাগজের উপরে। তবে দিয়ে দাও জায়ানকে 51% শেয়ার, বাকি 49%-এ আমরা চলতে পারবো। তাছাড়া আমার জব আছে, ব্যাংকের লোন বিজনেসের লাভ থেকে আস্তে আস্তে চুকানো যাবে। ভাই বকো না, লোনের পরিমাণ সুদে আসলে আরও বাড়বে, তখন এই বাড়িটাও যাবে। পথে বসবো সবাই মিলে। নিঝুমের তো সাত কপাল যে এত অলক্ষণী নিয়ে জন্মেও এত বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে। সেটারও কদর করলো না, রানীর হালে থাকবে। এবার মিসেস আয়শা ছ্যাত করে উঠলেন। জায়ান আহমেদের নামে এত কথা ছড়িয়েছে, একটা গুন্ডা লম্পটের সাথে টাকা পয়সা দিয়ে সে কিসে রানী হবে? জায়ানের নামে তারই এক সময়কার ফ্যামিলি বিজনেস পার্টনার রেপ অ্যালিগেশন এনেছিল। সে সবকিছু টাকা দিয়ে ধামাচাপা দিয়েছে। ওসব মিথ্যা এলিগেশন। বিজনেসে শত্রু হয়ে গেলে এসব অনেক রিউমার ছড়ায়। তুমি আর ওই গুন্ডা লম্পটের তরফদারি করবে না। যা রটে তার কিছুটা তো বটেই। আমার মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে না। মিস্টার নয়ন তাচ্ছিল্য হাসলেন আর বললেন, জায়ান ওকে খুঁজে বের করবে, হয়তো ইতিমধ্যে খুঁজে পেয়েও গেছে। হোর পাওয়ার জানো না। দীর্ঘ জার্নি শেষে টর্নেটো এয়ারপোর্টে নামলো নিঝুম। ভোরের
স্নিগ্ধতায় সজীব পরিবেশ। লাগেজ পেতে নিঝুমের অপেক্ষা করতে হবে। এখন অক্টোবর মাস কানাডায় শরৎকাল। এই সময় সেখানে শীতের আবহাওয়া ও মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টিও হয়। নিঝুমের শরীর কাঁপন ধরল। বেনারসি শাড়ির আঁচলটা আরেকটু জড়িয়ে নিল। তাড়াতাড়ি ওয়েটিং এরিয়ায় চলে গেল। লাগেজ পেতে নিঝুমকে বেশ অপেক্ষা করতে হয়নি। লাগেজ নিয়ে এবার সে কাউকে খুঁজছে। তখনই একটা মেয়েকে চোখে পড়ল। মেয়েটির হাতে একটা বোর্ড, তাতে লেখা ঝুম। নিঝুমের মনে পড়ল আলিফ তাকে ঝুম বলেই ডাকে। এগিয়ে গেল মেয়েটির দিকে, গিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ টিনা? নিঝুম, রাইট। ইয়া। মেয়েটি নিঝুমকে জড়িয়ে ধরে বলল, নাইস টু মিট ইউ হানি, লেটস গো। তারপর মেয়েটির সাথে নিঝুম গাড়িতে উঠে বসলো। ভিন দেশে প্রথম দিন তার। কমলা ও হলুদ রঙের পাতার মেলফ ট্রি ও অন্যান্য রঙের পাতার গাছ রাস্তার ধারে সারি সারি দৃশ্যমান। কানাডাতে মেলফ পাতার দেশ বলা হয়। পাতার রং কমলা, হলুদ ও লাল বর্ণের হওয়ার কারণে পাতায় ক্যালফিলিনের পরিমাণ হ্রাস পায়। নিঝুম গাড়ির কাচ নামিয়ে হালকা করে মাথা বের করে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শীতল বাতাস বারবার তার কাটায় কাটায় দিয়ে উঠছে। তাই তো সে শাড়ির আঁচল জড়িয়ে নিচ্ছে। সামনে বসা টিনা জানতে চাইল, তুমি কি খাবে? হঠাৎ বাংলা কথা শুনে নিঝুম চমকে উঠল। নিঝুম পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি বাংলা বলতে পারো? ইয়া, আমার মা বাঙালি। আই মিন মাই মম অ্যান্ড আলফিজ ড্যাড আর সিবলিংস। মাই গ্র্যান্ড প্যারেন্টস আর বাংলাদেশি অ্যান্ড হ্যাভ US citizenship. Then my mom and uncle married their Canadian partners. নিঝুম অবাক হয়ে শুনল। সে জানতো না আলফি যাকে ফ্রেন্ড বলেছে সে আসলে আলফির কাজিন। নিঝুম বলল, তুমি কখনো বাংলাদেশে গিয়েছো? Not yet, but I want to go there. নিঝুম আর কিচ্ছু বলল না, চুপচাপ জানালা দিয়ে ছুটে চলা পথে দেখছে। কিছুক্ষণ পর ওরা একটা বাড়ির সামনে এসে থামলো। নিঝুম দেখলো বাড়িটা বেশ সুন্দর। গোছালা কাঠের ছাদের বাংলো বাড়ি, সামনে খুব সুন্দর শৌখিন বাগান। টিনা গাড়ি থেকে নেমে নিঝুমকে নামতে বলল। নিঝুম গাড়ি থেকে নামলো। ড্রাইভার নিঝুমের লাগেজটা বের করে দিল। ওরা বাড়ির গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে দুজন পুরুষ মহিলা বেরিয়ে এলেন। টিনা বলল, নিঝুম, আমার মম ড্যাড। নিঝুম হালকা হেসে সালাম দিল। বিনিময়ে ওনারাও সালামের উত্তর নিল। তারপর মহিলাটি এগিয়ে এসে হাসি মুখে নিঝুমের হাত ধরে বলল, মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। নিঝুম লাজুক হাসলো। মহিলাটি ফের বলল, আমাদের আলফির পছন্দ সব সময় সুন্দর, যেমনটা তুমি। নিঝুম লজ্জায় দৃষ্টি নিচু করতেই নিজের গায়ের পোশাক দেখে মনে পড়ল ওনারা ওকে এই বেশে দেখেও কিছু মনে করছে না। আলফি কি ওনাদের বলেনি যে ও বিয়ে করে পালিয়েছে? নিজের মনের কেমন সে প্রশস্ত হয়ে গেল। তখন পুরুষটি না মানে টিনার বাবা বললেন, You must be tired, dear. Come inside and go for a rest. তারপর ওরা নিঝুমকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। টিনার মা মিসেস মুনতাহানিনা একটা রুম খুলে দিলেন। তারপর নিঝুমকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। নিঝুম রুমটার চারপাশে চোখ বুলিয়ে দেখলো। রুমটা ছোট, রুচিসম্মত, ছিমছাম একটা গেস্ট রুম। তার পছন্দ হয়েছে খুব, কিন্তু সে তো আগামীকাল সকালে এখান থেকে চলে যাবে। নিঝুম এরপর তার লাগেজটা খুলল। দীর্ঘক্ষণ বেনারসি পরে থাকায় তার অস্বস্তি হচ্ছে প্রচুর, তাই সময় নিয়ে হট শাওয়ার নিল। এরই মধ্যে রুমের দরজায় নকশে শুনছে, হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো ওরা তিনজন আগে থেকেই ব্রেকফাস্ট টেবিলে বসা। টিনা ও টিনার বাবা অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে, তবে টিনার মা অপেক্ষা করছে। মিসেস মুনতাহানিনা নিঝুমকে দেখে হাস্যোজ্জ্বল মুখে তার সাথে এসে বসতে বললেন। তারপর নিঝুমের প্লেটে 2 পিস এগ
স্যান্ডউইচ ও ফ্রুট তুলে দিলেন। নিঝুমও ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করলেন। টিনা বললেন, সরি, অ্যাকচুয়ালি আমি ওর ড্যাড অফিসে যাব, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না। ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি সাবান নিতে একটু লেট করে ফেলেছি। নিঝুম খেতে খেতে খেয়াল করেনি টিনা ও মিসেস মুনতাহারা তার সাথে টুকটাক বাংলা বললেও নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছে এবং খুব দ্রুত। নিঝুম IELTS 6.5 পেয়েছে। নাস্তা শেষ করে টিনা ও তার বাবা বেরিয়ে গেল। মিসেস মুনতাহানা বললেন, তুমি ব্রেকফাস্ট শেষ করে রেস্ট নাও, আগামীকাল তো তোমাকে আবার অটোতে যেতে হবে। নিঝুম হালকা হেসে সায় দিয়ে নাস্তা শেষ করলো। নিঝুম রুমে এসে ফেসবুকে নির্জনকে নক করে তার পৌঁছানোর খবর জানালো। এখনো সে এই দেশে নাম্বার নেয়নি। তারপর নির্জন থেকে জানতে পারলো জায়ান তাকে হন্য হয়ে খুঁজছে, আর মিস্টার নয়নও তাকে খুঁজছে। নিঝুম হতাশ হলো। তার এখন বিশ্রাম চাই। ফোন চার্জ দিয়ে শুয়ে পড়লো। অনেকক্ষণ ঘুমালো সে। ঘুম ভাঙলো দরজায় নকের শব্দে। ঘুম ঘুম চোখে এলোমেলো পায়ে দরজা খুললো সে। দরজা খুলতে মিসেস মুনতাহানা হাসি মুখে বললেন, ফ্রেশ হয়ে এসো, একসাথে লাঞ্চ করব। নিঝুম সময় দেখলো, বেশ বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে ডাইনিং এ গেল। মিসেস মুনতাহানা খাবার বাড়তে বাড়তে বললেন, আলফি বলেছে তুমি নাকি বিয়ে করে পালিয়ে এসেছো। চমকে তাকালো নিঝুম। তাহলে ওনারা জানেন? নিঝুম ইতস্ত করে হ্যাঁ বোধক মাথা নাড়লো। মিসেস মুনতাহানা আবারও শোধালেন, তোমার হাজবেন্ড শুনেছি অনেক ডেঞ্জারাস লোক, তোমাকে খুঁজে বের করে ফেলে যদি। এবার নিঝুম ভয় পেল, সত্যি যদি জায়ান তাকে খুঁজে বের করে ফেলে। কিন্তু পরক্ষণে ডিভোর্স পেপারের কথা মনে পড়তেই বলল, আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছি। মিসেস মুনতাহানা এবার সিরিয়াস নজরে চেয়ে শোধালেন, তোমার হাজবেন্ড কি তোমাকে ডিভোর্সের রাইট দিয়েছে? নিঝুম সন্দিহান হলো। তার বড় আব্বু তাকে বলেছে সে চাইলে স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারে। তাই তো নির্জন ডিভোর্স পেপার তৈরি করে এনে দিলেই সে সাইন করে এসেছিল। ডিভোর্সের রাইট তো সবার থাকে। হাজবেন্ড যদি দেয় তবে থাকে। তোমার কাবিননামাতে কি সেটা ছিল? দেখেছো তুমি? নিঝুম পলক ঝাপটালো, যার মানে সে দেখেনি। মিসেস মুনতাহানা আবার বললেন, যদি না দিয়ে থাকে তবে তুমি স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারবে না। তোমার হাজবেন্ড তোমাকে যে কোনো সময় খুঁজে পেলে তোমার উপর তার রাইট অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমাকে তার সাথে নিয়ে যেতে পারবে। নিঝুমের এবার খুব ভয় করছে। সে দ্রুত খাবার টেবিল ছেড়ে উঠে রুমে যায়। তারপর মোবাইলটা নিয়ে নির্জনকে এই বিষয়ে মেসেজ জানায়। কিন্তু নির্জন এখন নেটে নেই। বাংলাদেশে এখন রাত 2টার বেশি বাজে। নেট না থাকাটাই স্বাভাবিক, কিন্তু নিঝুম চিন্তিত, স্থির থাকতে পারছে না। জায়ানকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে সে কি খুব ফুরফুরে মেজাজে নতুনভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু এখন তার মনে সেই ফুরফুর ভাবটা গায়েব। যদি জায়ান তার খোঁজ জানতে পারে। আজকের দিনটা কোনো মতে কাটিয়ে সে দ্রুত আটোয়াতে যেতে চায়। জায়ানের পৌঁছানো থেকে আরো অনেক দূরে। ভোরের পর মৃদু সোনালি আভা ছড়িয়ে পড়ল চারিদিকে। পর্দা সরানো জানালার গ্রিল থেকে থাই বেদ করে রোদ্দুর তার মিষ্টি আলো ঘুমন্ত নির্ঝুমকে ছুঁয়ে দিচ্ছে। নির্ঝুম সামান্য নড়ে আবারও ঘুমে তলিয়ে। তখন ঘরে প্রবেশ ঘটল একজনের। নিঃশব্দে এসে বসলো নিঝুমের পাশে। কিয়ক্ষণে অপলক চেয়ে রইল রোদ্দুর স্নাত মুখ ঘুমন্ত নিঝুমের দিকে। নিঝুম খোলা চুলে এলোমেলো হয়ে মুখ চোখ আড়াল করে রেখেছে। ব্যক্তিটি অতঃপর খুব সাবধানে নিঝুমের ওপর মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিল। এতে ভারী বিরক্ত হলে নিঝুম। রোদ যেন আবারও তার চোখে মুখে পড়ছে। কপাল কুচকালো সামান্য। আবারও নড়ে উঠে চুলগুলো ফের মুখের সামনে এসে পড়ল। পুনরায় একই কাজ করলো ব্যক্তিটি। সে সাথে মৃদু কণ্ঠে ডাকলো, ঝুম, গুড মর্নিং ঝুম। নিঝুম এবার নড়ে চড়ে উঠল, দিকে ফিরল। ব্যক্তিটি আবারও ডাকে, ঝুম, ইটস অলমোস্ট 7:30 am. Wake up, you have to catch the flight. এবার নিঝুম পিট পিট করে চোখ খুলল। পাশ থেকে সোজা হলো। নিজের পাশে আলফিকে দেখে অবাক হয়।
আলফি। তারপর দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো 7:24 বাজে। নিঝুমকে ঘড়ি দেখতে দেখে আলফি বলে, আমাদের একটা 5:40 ফ্লাইট। ধরভরিয়ে উঠে বসে নিঝুম ওড়নাটা পাশে রাখা ছিল সেটা ঠিকঠাকভাবে গায়ে জড়িয়ে বলে, তুমি এত সকালে কখন এসেছো? এই তো কিছুক্ষণ। তাহলে আবার এখানে আসলে কেন? আমাকে কল করলেই আমি এয়ারপোর্টে চলে যেতাম। ইটস ওকে, ফুফির সাথে আমার কিছু কথা ছিল। তুমি দ্রুত রেডি হয়ে নাও, ফুফির নাস্তা টেবিলে নিয়ে ওয়েট করছে। এই বলেই আলফি উঠে দাঁড়ায়। নিঝুম মাথা নাড়িয়ে সায় দিলে আলফি রুম থেকে বেরিয়ে যায়। আলফি যেতে নিঝুম তার ফোন চেক করে, না এখনো নির্জন তাকে তার কাবিননামার ছবি পাঠায়নি। নির্জন বলেছিল সে কাবিননামা পেলে ছবি পাঠায়নি, যেহেতু মনে হয় পায়নি। হতাশ নিঃশ্বাস ছাড়লো নিঝুম। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আলফি কাউকে ফোন করে বলল, এভরিথিং রেডি। ওপাশ থেকে পজিটিভ সংকেত আসলে তার মুখশ্রীতে হাসি ফুটে। অতঃপর ব্রেকফাস্ট টেবিলে কাছে যায়। মিসেস মুনতাহানা বলে, তুমি ঠিক করছো না। আলফি ভ্রু উঁচিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকালো। তারপর বলল, কি ঠিক করছি না? তুমি সব জানো ও সম্পর্কে। ও এক সময় তোমাকে ঘৃণা করবে। আলফি হাসলো। তারপর গ্লাসে বিটরুটের জুস ঢালতে ঢালতে বলল, রিল্যাক্স ফুফি, এভরিথিং ইজ ফেয়ার অন লাভ অ্যান্ড ওয়ার। মিসেস মুনতাহানা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। কিছুক্ষণের মধ্যেই নিঝুমও খাবার টেবিলে হাজির। নিঝুম এসে বলল, আঙ্কেল ও টিনা নেই যে? ওরা কিছুক্ষণ আগেই নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তোমাকে কয়েকবার দরজা নক করে ডেকেছিলাম, উঠোনি। আলফি এসে তারপর তোমাকে উঠালো। মিসেস মুনতাহানার কথা শুনে নিঝুম বলল, আলফি যেমন রুমে ঢুকে ডেকেছে, টিনাও ডেকে দিত, তাহলে যাওয়ার সময় দেখা হতো। আলফি থামে কিঞ্চিত। মিসেস মুনতাহানাও নীরব। আলফি বলে, ওই রুমের চাবি দুটো, একটা তোমাকে গতকাল দিয়েছে, আরেকটা আমার কাছে। ওই রুমটা অ্যাকচুয়ালি আমার জন্য বরাদ্দ থাকে। ও আচ্ছা, সমস্যা নেই। টিনাও আঙ্কেলের সাথে আরেকদিন দেখা করব। তারপর নিঝুম খাওয়া শুরু করলো। আলফিও খেতে শুরু করলো। আটাওয়া পৌঁছে ওরা আলফির বাড়িতে যাচ্ছে। আটাওয়া কানাডার রাজধানী। জনসংখ্যার দিক দিয়ে এটি কানাডার 4র্থ বৃহত্তম শহর। নিঝুম গাড়ির কাজ নামিয়ে বাহিরে দেখছে। আলফি বলে, তোমার সব ডকুমেন্টসগুলো দাও, আমি ইউনিভার্সিটিতে দিয়ে যাব। নিঝুম না ঘুরেই বলে, আচ্ছা। আলফি আবার শোধায়, আর ইউ আপসেট? নিঝুম এবার ঘুরে। তারপর বলে, নো, আই এম ফাইন। বাট ইউ আর নট লুকিং ফাইন। নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়লো। অতঃপর বলল, নির্ঝর ভাইয়া কাল রাতের পর আর মেসেজের রেসপন্স করছে না, মেসেজ সিনও করছে না। আমার খুব ভয় হচ্ছে ওই গুন্ডা আবার আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে দেয়নি তো। আলফি হাসলো। ফের বলল, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কি আছে? জায়ান আহমেদ এতটাও খারাপ না যতটা তুমি বলছো। নিঝুম বিরক্ত হয়, বলে, প্লিজ আলফি, ওই লোকের হয়ে তরফদারি আমার সামনে করবে না। আমি ওই লোকের থেকে কিভাবে বেঁচে থাকবো সেই চিন্তা করছি, আর তুমি এসব বলছো। এদিকে কাবিননামাতে কি ছিল না ছিল তাও আমি দেখিনি। টেনশনে ভালো লাগছে না। আলফি ফের হাসলো। গাড়ির সামনে থেকে পানির বোতল নিয়ে নিঝুমকে দিয়ে বলল, ইউ ডিডন্ট সি হিম, রাইট? নো, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। ওকে, রিল্যাক্স, হ্যাভ সাম ওয়াটার অ্যান্ড টেক ডিপ ব্রিথ। নিঝুম পানির বোতলটা নিয়ে পানি পান করলো। তারপর হুট করেই শোধালো, বাই দ্য ওয়ে, তুমি কোথায় গিয়েছিলে? আলফি কিঞ্চিত ভরকালো, তাও স্বাভাবিক স্বরেই বলল, আউট অফ কান্ট্রি ফর সাম স্পান ডিল। নিঝুম আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে ওরা একটি বাড়ির সামনে এসে থামলো। বাড়িটি গ্রে কালারের দোচালা, ব্ল্যাক গ্লাস দিয়ে আবৃত। বাড়ির সামনে সবুজ ফাঁকা স্থান। গেটে দুজন কালো পোশাকধারী দাঁড়ানো। গাড়ি থামতেই ওরা এসে দাঁড়ালো। আলফি গাড়ির চাবি দিয়ে গাড়ি থেকে নেমে নিঝুমকে পাশের দরজা নিজে খুলে দিল। নিঝুম হাঁ করে দেখলো আলফিকে। মৃদু স্বরে জিজ্ঞেস করলো, এরা কারা? গার্ড। তোমার গার্ডও লাগে? আলফি হাসলো। তেমন কিছু না, দুজনই বাড়ি পাহারা দিতে। ও, তোমার বাবা মা কোথায়? ওনারা জানেন না যে আমি আসবো? ওরা নিউ ইয়র্কে। নিঝুম অবাক হয়ে যায়। সে শোধায়,
নিউ ইয়ারকে? তবে এখানে কে থাকে? আলফি নিজেকে ইশারা করে দেখালো। নিঝুম চোখ কপালে তুলে বলল, একা? একাই তো থাকবো, বউ আসার পর বউ সহ থাকবো। নিঝুম মাথায় হাত দিয়ে বলল, তোমার ফ্যামিলি থেকে এত দূরে থাকো সেটা বুঝিয়েছি। বেশি দূরে না। আলফি জবাবে নিঝুম অবাক। সে বলল, বেশি দূরে না? তোমরা ভিন্ন দুটি দেশে থাকো। রিল্যাক্স ঝুম, নিউ ইয়র্ক অনেক বড়, তুমি সেসব বাদ দিয়ে ভেতরে চলো। আলফি গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই নিঝুম ঠায় দাঁড়িয়ে রয়। আলফি ঘুরে তাকিয়ে শোধায়, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়িয়ে রইলে কেন? নিঝুম কিঞ্চিত আমতা আমতা করে বলল, আমি আসলে আই থিঙ্ক ইটস নট রাইট। আমরা দুজন এক বাড়িতে এইভাবে। কথা শেষ করলো আলফি, আবারও হাসলো। এগিয়ে এলো নিঝুমের হাত ধরে বলল, রাইট না হলে তুমি এখানে আসতে না। আর এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা রুম না, সো প্লিজ কাম ইনসাইড। তারপর আলফি নিঝুমকে জবাবে তোয়াক্কা না করে ওকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। গার্ডরা লাকেশ নিয়ে আগে ভেতরে চলে গিয়েছে। নিঝুমের মনে এখন কেমন ইতস্ততা কাজ করছে। আলফি একদিন তাকে তার মায়ের সাথে ফোনে কথা বলিয়েছিল, তাই নিঝুম ভেবেছিল ওনারা এখানেই থাকে। বাড়ির ভেতরে প্রবেশ করে আলফি নিঝুমকে বলল, এখানে অনেকগুলো রুম আছে, আপার ফ্লোরেও আছে। তুমি কোন রুমে থাকতে চাও? তোমার রুম কোনটা? আপার ফ্লোরে। তাহলে আমি নিচে ফ্লোরে একটা রুমে থাকি। আলফি ভ্রু কুচকে শোধায়, কেন? তুমি কি আমার সাথে এক ফ্লোরে থাকতে ভয় পাচ্ছ? নিঝুমের চেহারা পান সেটে বরণ ধারণ করলো। খানিক হাসার চেষ্টা করে দৈভচয়নে একটা রুম দেখিয়ে বলল, আই থিঙ্ক এই রুমটা খুব সুন্দর। গার্ডেনের খুব সুন্দর ভিউ আসছে। আলফি রুমটার দিকে তাকালো। ওই রুমটার দরজা শুধু খোলা। নিঝুম দেখেই বলেছে তবে। সে বলল, রুমটা সুন্দর, আমার রুমের ঠিক নিচে। তোমার পছন্দ হলেই এখানে থাকো, লাগেজ ওই রুমে দিয়ে আসছি। আমি লাগেজ নিতে পারবো? ওকে, তাহলে ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। নিঝুম তার নীল রঙের লাগেজটা টেনে রুমটাতে নিয়ে গেল। আলফি সিঁড়ি পর্যন্ত গিয়ে তা দেখে শেষে উপরে উঠে গেল। রুমে ঢুকে ফ্রেশ হতে চলে গেল নিঝুম। একেবারে শাওয়ার নিয়ে বের হলো। অতঃপর তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ব্যালকনিতে ঠাই খুলল সে। সাথে সাথে দমকা মৃদু শীতল হাওয়া শরীর শিরশির করে উঠল। চোখ বন্ধ করে লম্বা করে নিঃশ্বাস নিল কয়েকবার। এটা বাড়ির দক্ষিণ পাশ। সামনে একটা ঢাল দেখা যাচ্ছে, ডালের কাছে কিছু নাম না জানা গাছ। নিঝুম এখানকার ম্যানপল গাছ ছাড়া অন্য কোনো গাছ চেনে না। লাল, কমলা, হলুদ পাতার মেপেল গাছের পরিমাণ এখানে বেশি। নিঝুম ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে নিল। তখনই দরজায় নক পড়লো। নিঝুম দরজা খুলতে দেখলো আলফি দাঁড়িয়ে। আলফি ফোনে কিছু দেখতে দেখতে বলল, তোমার ডকুমেন্টসগুলো রেডি রেখো, বিকেলে ইউনিভার্সিটিতে যাব। আমিও যাব সাথে। তার দরকার নেই, তুমি রেস্ট করো। আর লাঞ্চে কি খাবে বলো? তুমি যা খাবে তাই। এবার আলফি তাকালো নিঝুমের দিকে। তাকাতেই সে যেন পলক ফেরাতেই ভুলে গেল। নিঝুমের সদ্য স্নানিত স্নিগ্ধ মুখখানার দিকে কিয়ক্ষণ চেয়েই রইল। নিঝুম লজ্জা পেয়ে এদিক ওদিক চেয়ে সামান্য কাশির শব্দ করে আলফির দৃষ্টি সরায়। অতঃপর বলে, ওয়েল, আমি যাওয়ার আগে ফ্রোজেন করা ফ্রুট যা রেখে গিয়েছিলাম সেগুলো হয়তো আছে ফ্রিজে। বিকেলে ইউনিভার্সিটি হয়ে গ্রোসারিতে যাব। তুমিও চলো, তবে আমার লেট হবে ফিরতে। নিঝুম ঘাড় এলিয়ে সায় দেয়। আলফি কিচেনে গিয়ে ফ্রিজ খুলে দেখলো কিচেনে বেস্ট আছে আর ফ্রোজেন প্যাকেটজাত করা চিকেন রোল ও কাবাব আছে। নিঝুম ও আলফি পেছন পেছন এসেছিল। সে বলল, কোনো ভেজিটেবল নেই? আলু আছে, আর কোনো ভেজিটেবল নেই। গ্রোসারিতে যাব তখন আনবো। লাঞ্চ এগুলো দিয়ে করতে হবে। ইউনিয়ন জিঞ্জার আছে, অনিয়ন গার্লিক পেস্ট আছে, সব ধরনের ড্রাই হ্যাপ আছে। আই থিঙ্ক হয়ে যাবে। নিঝুম রান্নাঘরে চোখ বুলিয়ে বলল, আটা বা চাল নেই? আটা আছে, চালু হয়তো সামান্য পরিমাণ আছে। তারপর আলফি ক্যাবিনেট খুলে আটা ও চালের বক্স বের করলো। চাল খুব সামান্য। নিঝুম মুখ লড়তে বলল, তাহলে রুটি বানানো যাক। আমি অ্যাকচুয়ালি রুটি বানাতে পারি না। ভাত রান্না তো ইজি, শুধু ভাতের মার গলতেই সমস্যা। কিন্তু এখন তো আরও ইজি, রাইস কুকার দিয়ে দিলেই হয়।
কিন্তু রুটি বানানো টাফ। আলফি হাসলো, তারপর বলল, রুটি মেকার থাকলে রুটি বানানো ইজি। ওয়েট, দেখাচ্ছি। তারপর আলফি খুব সুন্দর করে পরিমাণ মতো আটা ও পানি দিয়ে আটার ডো বানিয়ে তারপর ইলেকট্রিক রুটি মেকারে রুটি বানিয়ে নিল। নিঝুম খেয়াল করে দেখলো সবটা। তারপর মেকি হেসে বলল, শুধু আটা ও পানির পরিমাণটাই বুঝতে পারি না। আলফিও হাসলো, বাকি রান্নাটুকু জলদি শেষ করে নিল। তারপর দুজনে খেতে বসলো। খেতে খেতে নিঝুম বলে, আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিও। খাওয়া থামিয়ে নিঝুমের দিকে তাকায় আলফি, তারপর বলে, কেন, এই বাড়ি তোমার পছন্দ হয়নি? লিভল নিঝুম বলল, অপছন্দ হবে কেন? খুব সুন্দর বাড়িটি, কিন্তু দেখো আমি বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে এসেছি, কিন্তু তাই বলে একটা ছেলের সাথে একা এক বাড়িতে থাকতে পারি না। বড় আম্মু ও নিছোর ভাইয়া জানলেও খুব রাগারাগি করবে। আলফি ভাবলো খানিক, তারপর বলল, আচ্ছা, আমি খোঁজ করব। এখানে হোস্টেল পাওয়া টাফ, সময় লাগবে। নিঝুম মাথা দুলিয়ে খেতে আরম্ভ করলো। বিকেলে ওরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ইউনিভার্সিটি অফ অটোয়া একটি প্রাচীন গবেষণা বিশ্ববিদ্যালয়, এগুলোর মধ্যে একটি। ইউনিভার্সিটিতে পরিবেশও খুব সুন্দর। ক্যাম্পাসের মাঠেও গাছের নিচে স্টুডেন্টরা বসে আছে, কেউ পড়ছে তো কেউ গল্প করছে। নিঝুম হাঁটতে হাঁটতে দেখছে সেসব। তারপর ওরা প্রবেশ করলো ইউনিভার্সিটির অফিসে। সেখানে ডকুমেন্ট জমা দিয়ে তারপর বের হয়। কাল থেকে নিঝুম ক্লাস করবে। 1 মাস সে মিস করেছে। ফল সেমিস্টার শুরু হয়ে সেপ্টেম্বর থেকে, এখন অক্টোবরের 4 তারিখ। এতদিন মিস হতে গ্যাপও হয়েছে খুব। যেহেতু নিঝুম বাংলাদেশেও বায়োকেমিস্ট্রি নিয়ে 1 সেমিস্টার করে এসেছিল, তাই সে আশা করেছে পড়াতে সিমিলারিটি পাবে। আলফি বলল, সব ধরনের চিন্তা বাদ দিয়ে পড়াতে মনোযোগ দাও। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে ওর পরিচিত একজনের থেকে এতদিনের ক্লাসের লেকচার এনে দিব। নিঝুম সায় দিল। ক্যাম্পাসে চোখ বুলিয়ে সে আশা করছে আগামীকাল থেকে সে নতুনভাবে ফ্রেন্ড বানাবে ও পড়াশোনা শুরু করবে। এরপর এরা গ্লোসারিতে যায়। সেখানে আলফি ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব কেনাকাটা করছে। নিঝুম কখনোই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রান্নার জন্য বাজার করতে যায়নি। এসব তার বড় আম্মু ও মাঝে মধ্যে নির্জন করেছে। কিছুক্ষণ পর ওরা বিল দিতে কাউন্টারে যায়। সেখানে দেখা যায় আলফির এক ফ্রেন্ডের সাথে, নাম অ্যালেক্স। সে আলফিকে দেখে উচ্ছ্বাসিত হয়ে হাত মেলায়। ওদের মধ্যে টুকটাক কথা হয়। নিঝুম এই সময়টা বাকিদের দেখছে, যারা বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অ্যালেক্স নিঝুমকে খেয়াল করে। সে আলফিকে বলে, হু ইজ শি? আলফি নিঝুমকে দেখে বলে, নিঝুম। নিঝুম হ্যালো বললে অ্যালেক্স হাত বাড়িয়ে বলে, হ্যালো, নাইস টু মিট ইউ, আই অ্যাম অ্যালেক্স। নিঝুম হাত বাড়ানোর আগেই আলফি অ্যালেক্সের হাত ধরে। অ্যালেক্স কিছু একটা বুঝে সায় দেয়। আলফি, ইজ শি ইয়োর গার্লফ্রেন্ড? শি ইজ সো প্রিটি। গার্লফ্রেন্ডের কথা শুনে নিঝুম লজ্জা পেয়ে যায়। আলফি তা দেখে মৃদু হাসে, তারপর বলে, অ্যাকচুয়ালি নো, শি ইজ। ফ্রেন্ড? উই আর ফ্রেন্ড? আলফিকে থামিয়ে নিঝুমই বলে। উঠে অ্যালেক্স খুশি হয়ে বলে, দেন ইউ আর অলসো ফ্রেন্ড। নিঝুম সৌজন্য হাসে। আলফি নিঝুমকে কেনাকাটার করা জিনিসপত্রের কাছে যেতে বলে, বিল মেটায়। তারপর অ্যালেক্সকে বলে, লিসেন অ্যালেক্স, ডোন্ট ট্রাই টু টেক এ চান্স উইথ হার। অ্যালেক্স একটু দুষ্টু হেসে শোধায়, ওয়াই? শি ইজ বিউটিফুল অ্যান্ড প্রিটি, অ্যান্ড আই লাইক প্রিটি গার্ল। এভার ইউ ওয়ান্ট টু ফ্লাইট উইথ ইউ, কেন? বাট নট দ্যাট গার্ল, অ্যান্ড এস পার আই নো ইউ হ্যাভ গার্লফ্রেন্ড। অ্যালেক্সের আলফির বাহুতে চাপড় মেরে বলে, Are you jealous, Alfie? And don't think about Anna. I am going to breaking up with her. But you are jealous, right? বাঁকা হাসে আলফি, তারপর বলে, নো, আই এম নট, জাস্ট ওয়ার্নিং ইউ, ইউ ডোন্ট নো হার হাজবেন্ড। অ্যালেক্স অবাক হয়। Is she married? ইয়া, বাই, সি ইউ সুন। তারপর আলফি নিঝুমের কাছে চলে যায়। নিঝুম লক্ষ্য করলো অ্যালেক্স তার দিকে কেমন করে যেন চেয়ে আছে। নিঝুম সৌজন্য হাসে। আলফির সাথে সব থেকে বেরিয়ে যায়। গাড়িতে গিয়ে বসে ওরা। আলফি বলে,
ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাতে হয়, কিন্তু তুমি যেহেতু এখানকার মানুষজন তেমন চেনো না, ফ্রেন্ড বানাতে চিন্তা ভাবনা করবে। ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলেও সেটা ভেবে চিন্তা করবে। নিঝুম বুঝলো না আলফি হঠাৎ এ কথাগুলো কেন বলল। সে ঘাড় নাড়িয়ে সায় দিল। তারপর নিঝুমের ফোনের নোটিফিকেশন আসে। নির্ঝন ছবি পাঠিয়েছে। আলফিও নোটিফিকেশন শব্দতে তাকায়, তারপর বাঁকা হেসে গাড়ি স্টার্ট করে। নিঝুম ছবিটা দেখলো, তার কাবিননামারই ছবি। ভালো করে দেখে সে হতাশ হলো। নিঝুমও মেসেজে লিখেছে সেটা। জায়ান আহমেদ নিঝুমকে ডিভোর্সের অধিকার দেয়নি। অন্ধকারে ছেয়ে পড়ল নিঝুমের মুখশ্রী। আলফি আর চোখে লক্ষ্য করলো সেটা। সে শুধালো, হোয়াট হ্যাপেন্ড? গুড। গুন্ডা জায়ান আমাকে ডিভোর্স নেওয়ার অধিকার দেয়নি। আমিই বোকা, সাইন করার আগে চেক করিনি। আমার ভালো লাগছে না। আমি যেতে চাই না ওই লোকের কাছে। আমাকে খুঁজে পেলে কি করবে আমাকে? রেপিস্ট সে, ক্যারেক্টারলেস। পট করে গাড়ি ব্রেক করে আলফি নিঝুমের সামনের দিকে ঝুঁকে পড়ে। বোরকে উঠে সে। আলফির দৃষ্টি সম্মুখে স্থির ও কঠোর। নিঝুম ভরকালো স্বরে বলে, কি হলো? গাড়ি এভাবে ব্রেক করলে কেন? তখনই গাড়ির গ্লাসে টোকা পড়লো। নিঝুম চকিত নিজের পাশের গ্লাস খুলল। এক বৃদ্ধা 5-6 বছরের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আলফিকে ধন্যবাদ দিল। ও বলল তার নাতিকে তারাই সাবধানতার কারণে রাস্তার মাঝে চলে এসেছিল। নিঝুমও আলফি বৃদ্ধা মহিলার সাথে সৌজন্য কথোপকথন শেষ করে আলফির গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কারো সম্পর্কে লোকমুখে রিউমার শুনে জাজ না করে নিজে যাচাই করো। নিঝুম সন্দিহান হয়ে যায়। তারপর তার মুখে বিরক্তি ফুটে ওঠে। বলে, লোকে কি আর মিথ্যা বলে? আর একটা মেয়ে নিজের সম্মান নিয়ে মিথ্যা বলবেই বা কেন? আলফি আর জবাব দিল না। সে গাড়ি চালাতে মনোযোগ দিল। নিঝুম গাড়ির জ্বালানা দিয়ে সদ্য নামা সায়র দেখতে মগ্ন। একটু একটু করে আধার নেমে এলো ধরনীর বুকে। রাস্তার ধারে স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠছে। আস্তে আস্তে ওরা আলফির বাড়ির রাস্তা ধরলো। জায়গাটা কিছুটা নিরিবিলি। আলফির বাড়িটা ঘনবসতির থেকে একটু দূরে, প্রকৃতির কাছাকাছিতে। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামলো। আলফি রিমোট দিয়ে বাড়ির গেট খুললো। তখন আর কোনো গার্ড নেই। বাড়ির ভেতরে ঢুকতে আবার গেট অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। গাড়ি থেকে নামতে নামতে আলফি বলল, বারবিকিউ চলবে? চলবে। কোথায় করবে? আর বারবিকিউ করা জিনিসপত্র? সব আছে, তুমি ফ্রেশ হয়ে আসো। তোমার রুমের সাইডের ইয়ার্ডে আমি সব ব্যবস্থা করছি। নিঝুম খুশি মনে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আলফি সব ব্যবস্থা করেছে। এখন বারবিকিউ করার চুলাতে কয়লা জ্বালিয়ে ঠিকঠাক করছে। দুটো কাঠ বসানো টুল রাখা। কয়লা জ্বালিয়ে আলফি এবার স্টেক পিস ও লবস্টারের বারবিকিউ করার জন্য মশলাপাতি আনলো। সব সুন্দর করে ম্যারিনেট করেছে। নিঝুম বসে দেখছিল। অক্টোবরের হালকা শীত হওয়ায় আলফির কপালে ছোট্ট চুলগুলো উঠছে। বাড়ির ভেতর থেকেও মৃদু আলো আসছে, সাথে কয়লা জ্বালানোর আলো। আকাশের কৃষ্ণপক্ষের চাঁদ এখনো গোলাকার। চাঁদের আলো ইয়ার্ডের অন্ধকার সয়ে গেছে। আলফির ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম। নিঝুম চাদর জড়িয়ে বিশল হয়ে আলফিকে দেখছে। হঠাৎ তার মনের মাঝে একটা ধাক্কা এলো। এটা অন্যায়। তুমি বিবাহিতা, স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে এভাবে চেয়ে থাকার ভীষণ অন্যায়। পরন্তু তার আরেক মন বলছে, তুমি তো জায়ানকে স্বামী হিসেবে মানো না, তার থেকে মুক্তি চাও, ভালোবাসো না তাকে। তাহলে অন্যায় কিসের? সামনের ছেলেটাকে তো তুমি মনে মনে চেয়ে এসেছিলে। তার মনে দুটো ধারণা চিন্তা হলো। নিজ মনে এই যুদ্ধে সে তৎপর হয়ে উঠেছে দাঁড়ালো। আলফিও সচিকিতে তাকালো। বারবিকিউ করার জন্য ম্যানিকিউরের পর্ব সে শোধালো, হোয়াট হ্যাপেন? দাঁড়িয়ে গেলে কেন? নিঝুম আমতা আমতা করে এদিক ওদিক চেয়ে বলল, আশেপাশে দেখছিলাম। এখানে গাছও আছে, দুপুরে দেখেছিলাম। হ্যাঁ, এগুলো আমার গ্র্যান্ডপা মানে নানা ভাইয়ের লাগানো। ম্যাপল টি, লাঞ্চ টি, পাইন টি,
সিডার ট্রি, আপেল ট্রি, জিঙ্কো ট্রি। জিঙ্কো ট্রি ও আপেল ট্রি বাড়ির পেছনের দিকে। জিঙ্কো গাছটা অনেক বড় ও পুরানো। নিঝুম দেখতে চাইলো। আলফি ওকে মিনিট খানেক দাঁড়াতে বলে স্টেক বারবিকিউর হতে দেয়। লবস্টার পরে দিবে। তারপর দুজনে বাড়ির পেছনের সাইডে যায়। পেছন সাইডে হলুদ কমলা লাল বর্ণের দুই ধারে পাতা পরিমূল্য। চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে। নিঝুম আগে আগে হেঁটে এই ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করছে। হলুদ পাতার জিঙ্কো গাছটাকে প্রথমবারের মতো দেখছে নিঝুম। তার আগে মুভিতে দেখেছে কানাডার রাস্তাতে ম্যাপেল গাছটাই বেশি দেখা যায়। জিঙ্কোর গাছটা আশেপাশে একটা দুটো ম্যাপেল গাছও একটি আপেল গাছ। গাছের ফাঁকে আকাশের ওই রূপালী চাঁদখানা। গাছের নিচে এক হাঁটু কেড়ে বসলো নিঝুম। কয়েকটা ঝরে যাওয়া পাতা কুড়িয়ে নিল। এদিকে আলফিও মুগ্ধ হয়ে নিঝুমকেই দেখছে। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। গাছগুলো থেকে পাতা ঝরে পড়ছে। পকেট থেকে ফোন বের করে একটু পিছিয়ে গিয়ে নাইট মোডে গাছগুলো সহ নিঝুমের পাতা কুড়ানোর দৃশ্যটা ক্যাপচার করে নিল। সে বিড়বিড় করে বলল। নিঝুম আলফির কাছে এসে বলল, জায়গাটা খুব সুন্দর। তোমার নানু ভাই নিরিবিলি পছন্দ করতেন। গ্র্যান্ড মায়ের মৃত্যুর পর তিনি টরন্টো বাড়ি বিক্রি করে দিয়ে এখানে থাকতেন। জায়গাটা গ্র্যান্ড মায়ের খুব পছন্দের ছিল। উইকেন্ডে এখানে আসতেন। তারপর গ্র্যান্ড মায়ের মৃত্যুর আগে আমাকে লিখে দেন। ওনার একমাত্র মেয়ের ঘরের একমাত্র নাতি আমি। তারপর আমি বাড়িটা আর একটু বড় করে মেরামত করে নেই। নিঝুম আর একটু ঘুরে দেখলো আপেল গাছে আপেল ঝুলে আছে। আপেলের গায়ের রং হতে শুরু করেছে। কিছুক্ষণ এখানে থেকে ওরা বারবিকিউর ওখানে যায়। স্টেক পিসগুলো উল্টে দেয়, তারপর লেস্টার দিয়ে দেয়। সব তৈরি হয়ে গেলে ওরা খোলা আসমানের নিচে খেতে বসে। আলফি বলে, তোমাকে আমি সকালে ইউনিভার্সিটি ড্রপ করে দিয়ে আসবো। আর মোনা নামে এক মেয়ে তোমাকে নোটস দিবে, সেগুলো নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তোমার ক্লাস নেই? আমার ক্লাস ইভিনিংয়ে। এভরিডে ক্লাস থাকে না। যেসব দিন আমার ক্লাস থাকবে তুমি ইউনিভার্সিটির লাইব্রেরিতে আমার জন্য ওয়েট করবে। তারপর আমরা একসাথে আসবো। ওকে। তুমি কি পার্ট টাইম জব করো? পার্ট টাইম জবে স্যালারি কত দেয়? আমিও করব ভাবছি। কথাগুলো নিঝুম এত দ্রুত বলল যে ভীষণ খেলো আলফি। নিঝুম জলদি করে পানির গ্লাস এগিয়ে দেয়। আলফি পানি পান করে একটু চিন্তা করে বলে, পার্ট টাইম জব? হ্যাঁ করি। অ্যাকচুয়ালি ওটা পাওয়া একটু টাফ। আর তোমার এখন সময় কম। এমনিতে 1 মান্থ পেরিয়ে গেছে। স্টাডিতে কনসেন্ট করো। নেক্সট সেমিস্টারে ভাবা যাবে। স্কলারশিপ ধরে রাখতে হবে তো। নিঝুমও বুঝলো। সে মাথা নেড়ে দেখতে লাগলো। আলফিও ফুস করে নিঃশ্বাস ছাড়লো। গভীর ঘুমে আচ্ছন্ন নিঝুম। গাড়িতে এখন রাত 1টার বেশি। বারান্দার গ্লাসে পর্দা খানিকটা সরানো, যা দিয়ে চাঁদের আলো রুমে এসে প্রবেশ করেছে। তখন বারান্দার থাই গ্লাসটা নিঃশব্দে খুলে ভিতরে প্রবেশ করলো একজন। থাই লক করা ছিল না। নিঝুম ভুলে গেছে। মৃদু পায়ে এসে বসলো নিঝুমের শিয়রে। মুগ্ধ হয়ে চাঁদের আলোয় দেখলো নিজের প্রিয়তমা কে। বাতাসের সাথে ফিসফিস করে বলল, তুমি আমার থেকে পালাতে পারবে না সুইটার। যেদিকে যাও আমাকেই পাবে। তুমিও ভালোবাসবে আমাকে। এই আলো ছায়াতে আমি তোমাতে আরো আসক্ত হয়ে পড়ছি। একেই বুঝি প্রেরণা আসক্তি বলে। তারপর আকাশের চন্দ্রমাকে দেখে ধূসর তুলোর মতো মেঘের চাঁদকে ছুঁয়ে যাচ্ছে। ব্যক্তিটি ফের বলে, নড়ে চড়ে উঠে নিঝুম। ব্যক্তিটি সযত্নে কম্পটটা নিঝুমের গলা পর্যন্ত ঢেকে দিয়ে মাথা আলতো ঠোঁট ছোঁয়ায় বেরিয়ে যায়। থাই গ্লাসটাও টেনে দেয়। হঠাৎ ঘুম ভেঙে যায় নিঝুমের। পর্দার মৃদু নড়ছে। নিঝুম চট করে উঠে বসে। ঘুমের মধ্যেও কারো স্পর্শ অনুভব করেছিল। আধা কিছু বলেও শুনেছিল। কিয়ক্ষণ ভয়ে জেগে ধরলো তাকে। রুমে কি কেউ এসেছিল? উঠে পর্দা সরিয়ে বাহিরে চেক করলো। না, কোনো মানব ছায়া পর্যন্ত নজরে এলো না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে এগুলো স্বপ্ন ভাবলো সে। তারপর পানি পান করে ফের ঘুমিয়ে পড়লো। বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পর মিস্টার নয়ন খুব উসখুস দেখাচ্ছে। গলা ছেড়ে স্ত্রীকে চা বানাতে বলে
ব্যালকনিতে কাঠের চেয়ারে গিয়ে বসলেন। মিসেস আয়েশা চা নিয়ে এসে কঠোর ভঙ্গিতে টেবিলে তা রাখলেন। নিঝুমের বিয়ের পরদিন থেকেই তার স্বামীর সাথে অতিরিক্ত রানী, প্রয়োজন ছাড়া কথাও বলেন না। চায়ের কাপ রেখে চলে যাচ্ছিলেন, তখন মিস্টার নয়ন তাকে ডাকলেন। শোনো আয়েশা, খুশির খবর আছে। আমার কোম্পানির সব লোন পরিশোধ হয়ে গেছে। নতুন প্রজেক্টও খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। দেখবে এই প্রজেক্টেতে চৌধুরী কোম্পানি আরও নিজের পুরনো রূপে ফিরবে। মিসেস আয়েশা এই সামান্য অভিব্যক্তিহীন প্রত্যুত্তরে নিরাশ হলেন। মিস্টার নয়ন এতটাও অনাগ্রহের সংবাদ তো সে দেখেনি। কোম্পানির দুরবস্থার সময় তো আয়েশাকেই তাকে সাহস দিয়েছেন। তখন রাত দিন চিন্তায় চাদরে ডুবে থাকতেন। তখন তো স্বীয় স্ত্রীর সান্ত্বনার বাণীতেই শান্ত হতেন। তবে আজ যখন ভালো সময় আসছে, তবে কেন এত অনাগ্রহ? তিনি বললেন, তোমায় দেখে মনে হচ্ছে খুশি হওনি। ঘাড় ঘুরিয়ে ত্যক্ত দৃষ্টিতে চাইলেন মিসেস আয়েশা। খড়খড় কণ্ঠে বললেন, কারো জীবন নষ্ট করে নিজেদের উন্নতিতে খুশি হওয়ার কথা। তোমার মতো তো অত পাষাণ তো নয় আমি। মিস্টার নয়ন চোখ থেকে চশমা খুলে রাখলেন আর বললেন, কন্যা আমার না হলেও কন্যা দায়গ্রস্ত পিতা আমি। সুপাত্র হাতছাড়া করিনি। এতে যদি আমার ব্যবসার একটু উন্নতি হয় তো ক্ষতি কি? জায়ান আহমেদ যদি সুপাত্র হয়, তবে তুমি থাকো তোমার সুপাত্র নিয়ে। তাচ্ছিল্য স্বরে বলেই মিসেস আয়েশা স্থান ত্যাগ করলেন। পাছে মিস্টার নয়ন বললেন, একদিন তুমিও জায়ানকে সুপাত্র বলবে। সকাল সকাল ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে নিয়েছে নিঝুম। আলফিও অফিসের জন্য তৈরি। সাদা শার্টের সাথে কালো টাই ও কালো প্যান্ট, হাতে কালো ব্লেজার, ফর্মাল লুক। শার্টের স্লিপ কোনোই অবধি গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ব্রেকফাস্টে স্যান্ডউইচ ও ফুডস। নিঝুম হাঁ করে চেয়ে আছে আলফির দিকে। তার অখিগ্লোকের নড়নচড়ন নেই, পলক ফেরাতেও যেন ভুলে গেছে। আলফি নিঝুমের সামনে এসে তার এক হাত পরিমাণ দূরত্বে দাঁড়ায়। তারপর ভ্রু নাচিয়ে নিঝুমকে সত্যকিতে ফেরায়। সে আমতা আমতা করে বলে, চলো নাস্তা করি। তারপর সে দ্রুত ডাইনিং টেবিলের কাছে যায়। আলফি মৃদু হাসে, সেও নাস্তা খেতে বসে। আলফির খাওয়া আগেই শেষ হয়। সে নিজের প্লেট ধুয়ে রেখে সোফা থেকে ল্যাপটপ তুলে নেয়। তৎক্ষণে নিঝুমও খাওয়া শেষ। তারপর দুজনে বের হয়। গাড়ি চলছে তার গতিতে। হঠাৎ নিঝুম প্রশ্ন ছুড়ে, তুমি কিসে জব করো? কেন? আলফি হাসলো, তারপর বলল, তেমন কিছু না, এটা আমার ডেস্ক কোড। কিছুক্ষণ পর ওরা ইউনিভার্সিটিতে পৌঁছায়। নিঝুম আলফিকে বাই বলে যেতে দিলে আলফি ডেকে বলে, কারোর সাথে আননেসেসারি কথা বলার দরকার নেই। নিঝুম সন্দেহান হলো, বলল, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাবো না। বানাবে, কিন্তু বুঝে শুনে। আমার সাথে তোমার পরিচয়ের সময় তুমি যেমন ছিলে তেমনটা সবার প্রতি হইও না, এটাই বুঝিয়েছি। নিঝুম ভ্রুকুটি করে শোধায়, কেমন ছিলাম? হাসে আলফি, বলে, ছটফটে একটা দুরন্ত মেয়ে। কনভারসেশন স্টার্ট তোমার মধ্যেই। এখন যাও, লেট হয়ে যাচ্ছে। বাই। নিঝুম মিষ্টি করে হেসে আলফিকে হাতের ইশারায় বাই বলে চলে যাচ্ছে। আলফি কাউকে ফোন করে বলে, কিপ অন আই অন হার। দিনের মধ্যস্থল। নিঝুম ক্যান্টিনে খাবার কিনে বসেছে। খাবারের চামচ নাড়তে নাড়তে ভাবছে, তার সাথে করে আনা টাকা দিয়ে বেশি দিন চলবে না। তারপর কিভাবে চলবে? আলফির বাড়িতে থাকছে বলে লিভিং কস্ট দিতে হচ্ছে না, কিন্তু একজনের বাড়িতে কতদিনই বা থাকা যায়? তার উপরে একটা ছেলের সাথে একই বাড়িতে। এখন পার্ট টাইম জবও তো সহজে পাওয়া যাবে না। নিঝুমের কাছে চাইতে হবে, কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে যদি ওর বড় আব্বু জেনে যায়? ভেবেছিল ডিভোর্স হয়ে যাবে, তাহলে বড় আব্বু জানলেও সমস্যা নেই। কিন্তু এখন বড় আব্বু জানা মানে জায়ানও জানা। এত সব চিন্তা করতে করতে বেখেয়ালি খাচ্ছে। তখনই নিজের সামনে চেয়ারে কাউকে বসতে দেখলো। ব্যক্তিটিকে সে চেনে, আলফির বন্ধু আলেক্স। আলেক্সই প্রথম হাই নিঝুম বলে। নিঝুমও সৌজন্য উত্তর করে। আলেক্স বলে, নিঝুম, First day at the university. How do you feel? গুড। Just good. You didn't make any friend? নিঝুম প্রত্যুত্তরে স্বল্প স্বরে বলে, নট ইয়েট।
তৎক্ষণাৎ অ্যালেক্স প্রস্তাব দিল। Could you be friends? ইতস্ত করছে নিঝুম, কিন্তু অ্যালেক্স সেসবে পাত্তা না দিয়ে হুট করে নিঝুমের হাতের সাথে হাত মিলিয়ে বলল, ফ্রেন্ডস। অপ্রস্তুত হাসল নিঝুম। অ্যালেক্স বলল, I hear you are married. ভরকালো নিঝুম, বলল, হাউ ডু ইউ নো? Alfie told me this. আলফির কথা শুনে নিঝুম নিভল। আলফিটা সবার কাছে ওকে বিবাহিত বলে পরিচয় করাচ্ছে কেন? আর সে বারবার তার বিয়েটা টপিকটাই নিয়েই বললে। নিঝুম আর অ্যালেক্সের কৃত্রিম হাসি দিয়ে চটজলদি খেতে থাকে। তারপর ক্লাসের বাহানায় উঠে যায়। বিকেল ইউনিভার্সিটির গেটে আলফির জন্য অপেক্ষা করছে নিঝুম। আলফি বলেছে সে প্রায় চলে এসেছে। মিনিট কয়েক পর আলফির গাড়ি থামে। নিঝুম গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে, সেই সাথে পরিবেশও নীরবতা। আলফি বলে, কেমন কাটলো দিন? ভালো। নিঝুমের সংক্ষিপ্ত জবাবে আলফি হালকা পাশ ফিরে দেখলো। নিঝুম সিটে গায়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আলফি শুধালো, মন খারাপ? নিঝুম এবার সোজা হয়ে বসলো। কাটকাট স্বরে প্রশ্ন ছুড়ল, তুমি অ্যালেক্সকে বলেছো আমি ম্যারিড? কথাটাও বলার ধরন ভালো লাগলো না আলফি। সে গাড়ি থামালো। খোলা মাঠ, সকল বয়স্ক মানুষ এখানে হাঁটাহাঁটি করছে, বাচ্চারাও খেলছে। আলফি গাড়ি থেকে নেমে তারপর নিঝুম সাইডের দরজা খুলে নামতে বলে। নিঝুম বুঝলো না হঠাৎ কেন গাড়ি থামালো। নিঝুম গাড়ি থেকে নেমে আসলে ওরা পার্কের ভেতরে যায়। হাঁটতে হাঁটতে আলফি বলে, অ্যালেক্স একটু অন্যরকম, যাকে বলে প্লে বয়। ও এই পর্যন্ত অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে, বলতে পারো এটা ওর হবি। রিসেন্ট যার সাথে রিলেশনে আছে সেই মেয়েটা খুব ভালো, ও ওকে অনেক আগে থেকে পছন্দ করতো, কিন্তু অ্যালেক্স বলছে ওর সাথেও ব্রেকআপ করে ফেলবে। হতে পারে ও তোমার প্রতি ইন্টারেস্ট, তাই বলে রাখলাম যাতে তোমাকে ডিস্টার্ব না করে। ও, আমি অ্যালেক্সের সাথে কোনো সম্পর্ক জড়াবার কোনো ইন্টারেস্ট নেই, তাও সে এসে ফ্রেন্ডশিপ করতে চাইলো। ওর শুরুটা এমনই, তুমি ওর সাথে বেশি কথা বলো না। তারপর ওরা পার্কের একটা বেঞ্চে বসলো। সামনে বাচ্চারা ফেনা বেলুন উড়িয়ে খেলছে। নিঝুম মুগ্ধ হয়ে সেসব দেখছে। পার্কের প্রতিটা কোণে প্রকৃতি শরতের ছোঁয়া। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। আকাশ পরিষ্কার, তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। নিঝুম বলল, এত সুন্দর ওয়েদারে চা হলে বেশ হতো। আলফি কথাটা শুনে উঠে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে হাজির হলো। কফি হবে, চা হবে না? নিঝুম মুচকি এসে কফির কাপটা নিল। তারপর দুজনে একসাথে বসে পার্কের পরিবেশ উপভোগ করতে লাগলো। কিছুদিন পেরিয়ে গেল এভাবেই। নিঝুম পড়াশোনা নিয়ে ব্যস্ত। নিঝুমকে বলে রেখেছিল জায়ানের একটি ছবি তাকে কালেক্ট করে দিতে। জায়ানের কোনো মুখ দেখানো ছবি অনলাইনে নেই। চোখে কালো গ্লাস ও মুখে মাস্ক সহ ছবি সব। নির্জন বলেছে পেলে তাকে দেখাবে। আজ নিঝুমের ইউনিভার্সিটিতে ছুটির দিন। আলফিকে অফিসে যেতে হয়েছে। নিঝুম বাড়িতে একাই। কিছুক্ষণ পরে নিঝুম বাড়ির পেছনে চলে যায়। আলফি বলেছে সে অনলাইনে খাবার অর্ডার করে পাঠিয়ে দেবে, কারণ নিঝুম খুব একটা রান্না পারে না, তাই অলস সময় কাটাতে বাড়ির পেছনে এসেছে। জায়গাটা সে দিনের আলোতে আজকেই দেখেছে। দিনের আলোয় খুব সুন্দর লাগছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, যার দরুন গাছের পাতাতে এখনো পানি লেগে আছে। নিঝুম বৃষ্টি সিক্ত কমলা বর্ণের ম্যাপেল পাতার ছবি তুলছে। আপেল গাছের আপেলগুলোতেও রং হয়েছে। ইচ্ছে করলো একটা গাছ থেকে পেড়ে খেতে, তাই করলো সে। আপেলের স্বাদটাও খুব মিষ্টি। এখন মেন গেটে বেল শুনতে পারলো। নিঝুম ছুটে গেল সেদিকে। তারপর খাবারের পার্সেল রিসিভ করে নিয়ে আসলো। বাড়ির ভেতরে ঢুকতেই আলফির কল রিসিভ করে আলফি বলল, এখানে দুজনের খাবার আছে, আমি আসছি, একসাথে খাবো, তারপর একটু বেরোবো। তোমার তো টয়োটো দেখা হয়নি। নিঝুম সানথে রাজি হয়ে সাই দিয়ে ফোন কাটে। এদিকে বাড়ির ভেতরে আসতেই নেট কানেক্ট হয়েছে। নির্জনের মেসেজও এসেছে। নির্জন বলেছে আজকেই জায়ানের ছবি পাওয়া যাবে, একজনকে বলেছে, একটু সময় লাগবে। নিঝুম অধীর হয়ে অপেক্ষা করছে। যার সাথে তার বিয়ে হলো তাকে সে আজকে প্রথম দেখবে। আলফি এলো কিছুক্ষণ পর। তারপর একসাথে দুপুরের খাবার খেলো ওরা। এখন বেড়াতে যেতে তৈরি। আলফি খেয়াল করলো নিঝুম কেমন বেখেয়ালি বারবার ফোন দেখছে। তার চোখ মুখে খুব অস্থিরতা, যেন
জগতিক সকল কৌতূহল আগ্রহ ভর করেছে চোখ জুড়ে। আলফি বলল। এত রেস্টলেস হয়ে ফোনে কি দেখছো? নিঝুম তার উৎসুক চোখজোড়া ফোন থেকে হটিয়ে আলফির দিকে নিবদ্ধ করলো, তারপর আগ্রহী স্বরে বলল, ও তোমাকে তো বলা হয়নি? নির্ঝর বলেছে কেউ একজন ওকে আর জায়ানের ছবি দিবে। আমি তো জায়ানকে কখনো দেখিনি। কোনোদিন যদি জায়ান আমার সামনেও আসে চিনতে তো পারবো না। আলফি তপ্ত নিঃশ্বাস ছাড়লো, তারপর গাড়িতে বসার ইশারা করলো। গাড়ি ছুটে চলছে একটি বিচসহ পার্কে, মুনিস বে পার্ক। এটি ব্রিটো নদীর তীরবর্তী। গাড়ির স্টিয়ারিং এ হাত স্থির রাখলেও মনোযোগ তার স্থির না। নিঝুমের আগ্রহ আকাশচুম্বী। আলফির দৃষ্টি ফের সামনে ঘুরিয়ে বলল, যদি কখনো প্রুফ পাও জায়ান আহমেদের সম্পর্কে যা রিউমার শোনাচ্ছে সব মিথ্যে, তাহলে কি করবে? মেনে নেবে ওকে? থমকালো নিঝুম। এতক্ষণে জায়ানের ছবি দেখার আগ্রহে ভাটা পড়ল। ঠিকই তো, যদি জায়ান আহমেদ সম্পর্ক সে ভুল বুঝে থাকে তবে স্বামী তো তার। কিন্তু মনের মাঝে এই ভাবনা খানিকের বেশি টিকতে দিল না। ব্যগ্র কণ্ঠে বলল, প্রমাণ তো হয়নি, তাহলে এই কথা উঠছে কেন? প্রমাণ হতে কতক্ষণ? যে এলিগেশনস এনেছিল সে কোনো অর্ডিনারি কেউ না। 5 বছর আগে অ্যানুয়াল বিজনেসে ওয়ার্ল্ড জিতেছিল। বিজনেস ওয়ার্ল্ডের বিজনেসদের ক্রাশ তিনি। ইভেন এখনো। নিঝুমের মনের ভিতরে আশঙ্কা হচ্ছে। আলফির চেহারা ভালোভাবে দেখলো। ছেলেটা জায়ান আহমেদ সম্পর্কে এমনভাবে কথা বলল যেন খুব পরিচিত। কিন্তু ছেলেটা কি বোঝে না নিঝুমের এসব শুনতে চায় না? তার মনে যে আলফির জন্য অনুভূতি সমারণ। আকস্মিকভাবে বিয়েটা না হতো তবে তো আলফিকে এই মনের অবাক্ত কথাগুলো ব্যক্ত করত। হতাশ নিঃশ্বাস ছেড়ে জানালার দিকে বাইরে দৃষ্টি নিবেশ করলো। মুনিশ বে পার্কে পৌঁছচ্ছে ওরা। নদীর তীরবর্তী ও গাছপালায় প্রকৃতি স্বরূপের পরিপূর্ণ। আদরের অতুর ও শীতল হাওয়া। রিডো নদীর বুক থেকে যেন শীতল হাওয়া ধুয়ে এসে শরীরে মৃদু কাঁপন ধরায়। আলাদা হাঁটছে ওরা। আলফি কয়েক হাত সামনে আগে আগে হাঁটছে, নিঝুম পিছন পিছন। যেন হুট করে দুজনের মাঝে তাল ছুটে গেছে। পার্কে আরো অনেকেই আছে। কেউ কেউ সাইকেলিংও করছে। কাপল হিসেবেও বসা অনেকে। একটা ফ্রেন্ডদের নিয়ে পিকনিক স্পট হিসেবেও পরিচিত। নদীর শীতল পানিতে হাত ডুবানো নিঝুম। তড়িৎ নিঝুমের ফোনের নোটিফিকেশন আসলো। নির্জন ছবি পাঠিয়েছে। অস্থিরতা জেঁকে ধরলো নিঝুমকে। বুকের মাঝে ডিপ ডিপ শব্দকে স্পষ্ট শুনতে পাচ্ছে। কয়েকবার বড় করে শ্বাস প্রশ্বাস ছেড়ে আলফির দিকে তাকালো। ছেলেটার তার থেকে কিছুটা দূরে পকেটে হাত গুজে নদীর সম্মুখী মুখ করে দূরে কোথাও তাকিয়ে আছে। নির্জনের মেসেজ দেখলো। ছবিটা লোড হয়ে ফোনের স্ক্রিনে ভাসতে চমকে গেল। কয়েক সেকেন্ড বিমুগ্ধ হয়ে ছবিটার দিকে চেয়ে রইল, তারপর আলফির দিকে চাইলো। কোনো নরণচরণ দেখা গেল না তার। নিঝুম হতাশ স্বরে বলল, ছবি তো দিল কিন্তু অস্পষ্ট ছবি। কানে ফোন নিয়ে কথা বলেছে। এক সাইড কোনো মতে বোঝা যায়, এটা দিলেও কি না দিলেও কি। তড়িৎ দিকে পাশ ফিরল আলফি। অবিশ্বাস্য নজরে নিঝুমের হতাশায় মূর্ছিত মুখখানা দেখলো। গত পরশু সে টর্নেটো গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য। সকালে গিয়ে বিকেলেই ফিরেছে। এই মিটিংটা ইউকেতে হওয়ার কথা ছিল, কিন্তু নিঝুমকে একা ফেলে যেতে পারবে না। নিঝুম এখানে এসেছে গুনে গুনে আজ 7টা দিন। সেই মিটিং শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ফোনে কথা বলছিল। মাস্ক নামানো ছিল, সানগ্লাসটাও খুলে আর এক হাতে ধরা। এক লোক তার সাইড ছবি তুলেছে। লোকটাকে ধরতে পারেনি, এমনকি তার মুখটাও দেখতে পারেনি। সে ব্যক্তি তবে নির্জনের কাছে ছবির সোর্স। হ্যাঁ, সেই জায়ান আহমেদ আলফি। নিজের স্বাভাবিক জীবনে যেন কোনো হেরফের না হয়, তাই সে বিজনেস ওয়ার্ল্ডের বাইরে কাউকেই জায়ান বলে পরিচয় দেয় না। খুব তো বেশি সময় হয়নি তার এই বিজনেস ওয়ার্ল্ডে। বাবার জোরাজুরিতেই কে এই বিজনেস জগতে এসেছে। ইউনিভার্সিটি অফ আটোয়া থেকে আরো 5 বছর আগে বায়োকেমিস্ট্রি গ্র্যাজুয়েশন করেছে। ইউকে যেতেই বাবার আকস্মিক হার্ট অ্যাটাকের মুখোমুখি হয়। তারপর নিউ ইয়র্কের স্বনামধন্য এক ইউনিভার্সিটিতে মাস্টার্স MBA ভর্তি হয়। ছোট থেকে বাবাকে দেখতে দেখতে অনেক কিছুই সে বোঝে। তার দাদার শুরু করা বিজনেসটাকে তার বাবা এতকাল সামলেছে। তাদের দেখে শিখেছে অনেক
কিন্তু নিজে কখনোই পাকাপোক্তভাবে বিজনেস সামলাতে তেমন আগ্রহী ছিল না। কিন্তু বাবার অসুস্থতায় এত বড় বিজনেস তো ভাসিয়ে দিতে পারে না। তখন থেকে এসে চেহারা লুকিয়ে শুরু করে এই পথ চলা। নিজের বুদ্ধিমত্তায় আরো শক্ত খুঁটি গড়ে তুলেছে এই বিজনেস জগৎটাতে। অতীতের খানিক রোমাঞ্চকর করে কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল নিঝুমের কাছে, বলল, ক্যানোয়িং করবে? নিঝুম মাথা নিচু করে তাকালো, পলক ঝাপটালো কয়েকবার। আলফি ওর হাত ধরে টেনে তুললো। উত্তরের অপেক্ষা না করে একটা নৌকা ঠিক করলো। তারপর নিঝুমকে সাবধানে উঠিয়ে নিজে উঠলো। নিঝুম দেখলো আলফির চোখে অদৃশ্য অধিকার বোধ। এই অধিকার বোধে কিসের তার? প্রথম দিন আটোয়াতে আলফির বাড়িতে আসার পরে আলফি বলেছিল, রাইট না হলে তুমি এখানে আসতে না। নিঝুম তাকালো আলফির পিঠের দিকে। দুজনেই মিলে ক্যাটওয়াক নামই নৌকাতে চড়লো। অতঃপর অনির্দিষ্ট গন্তব্যের মতোই চলতে লাগলো। বিকেলটা রিবো নদীর বুকে ক্যানোয়িং করেই কাটালো তারা। সময়টাও উপভোগ করলো দুজনের মনের খবর জানে না। প্রকৃতিতে গোধূলি, দুজন একটাই মনোরম প্রিয় প্রহরে গোধূলি বেলায় উপভোগ করছে। ওরা নৌকাটা নিয়ে ফিরে আসলো সূর্য অস্তমিত হওয়ার প্রান্তে। আস্তে আস্তে নদীর গর্ভে যেন তলিয়ে যাচ্ছে। নিঝুম ও আলফি সেই দিকেই দেখছে। একজনের দৃষ্টি স্থির তো আরেকজনের চঞ্চল। নিঝুম চঞ্চল চিত্তে এই গোধূলির আলোয় আলফির দিকে এক পলকে চাইল। আলফিও এক পাশে ফর্সা খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে। পরন্ত বিকেলে সূর্যের শেষ আলো এসে পড়েছে কপালের উপর। অবিন্যস্ত হিংসক বাদামি ও কালোর মিশ্রণের চুলগুলো চিকচিক করছে। সেকেন্ড দুই পেরোতেই দৃষ্টি আবার সম্মুখে অস্তমিত রবির দিকে নজর ঘোরালো। মনের মাঝে দমানো সে স্পষ্ট শুনতে পেল তার মনে বলছে, তোমার পাশে দাঁড়ানো যুবকটিকে তুমি ভালোবাসো। এই যে রক্তিম শরতের গোধূলি, সময়টা প্রিয় মানুষের সাথে উপভোগের, তুমি তাকে সম্পূর্ণ না জেনেই ভালোবাসো। দুজনের হাতের সাথে হাত সামনান্য স্পর্শ করলো তারা দুজন দুজনার দিকে। সূর্য আজকের মতো বিদায় জানিয়েছে। পশ্চিম দিগন্ত দিয়ে পাখিদের কিচিরমিচির ঘরে ফেরার লক্ষ্য ওদেরও তো ফিরতে হবে। আজকের বিকেলটাতে কিছু মিশ্র অনুভূতি সাক্ষী ওরা। গভীর রাত, সনসন বাতাস বইছে। নিস্তব্ধতা ভেদ করে শুধু বাতাসের সাথে দোলনামূল্য গাছগুলো শব্দ করছে। প্রচন্ড বাতাসে রাতভর বৃষ্টির পূর্বাভাস। খোলা ব্যালকনির পর ঠাই সরিয়ে একটি মানব ছায়া আগমন ঘটল। রাত্রি তৃতীয় প্রহর। দূরে স্ট্রিট লাইটের কৃষ্ণপক্ষের চাঁদের মিটিমিটি আলোয় মানুষটি প্রবেশের আগে ছায়া পড়ছে। নিঃশব্দে এসে বিছানার কোণে বসলো আলফি। আলতো হাতে প্রিয়তমার মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে দিল। বারান্দার ঠাই খোলাতে হুড়হুড় করে শীতল বাতাস ঘরময় ছেয়ে গেছে। কুকড়ে গেল ঘুমন্ত নিঝুম। আলফি ওর কম্পটটা টেনে দিয়ে খানিক উষ্ণতা দিতে চেষ্টা করলো। প্রায় কিছুক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখতে দেখতে উন্মুক্ত কপালে নিজের উষ্ঠ ঠোঁটজোড়া স্পর্শে খুব গভীর ভাবে ছোঁয়ালো। অতঃপর ধীম স্বরে বলল, লাভ ইউ লাইক দিস, ওয়ান্ট উইথ ঝুম সুইটহার্ট। বন্ধ চোখের ঘুমন্ত মেয়েটি কেঁপে উঠল। তৎপর হয়ে উঠলে দাঁড়ালো। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আকাশ ফেটে কৃষ্ণময় মেঘেদের কান্না বেরিয়ে আসলো। ঘুম ছুটে গেল নিঝুমের। নিজের কপালে হাত শুয়ে হাঁসফাঁস করে থাই গ্লাসের পর্দার ফাঁকে বাহিরে যতদূর নজর যায় দেখছে। এ কি আবারও স্বপ্ন দেখলো? বিছানা ছেড়ে উঠে পর্দা সম্পূর্ণ টেনে দিল। তারপর আবারও ঘুমের উদ্দেশ্যে শুয়ে পড়ল। সকালে নাস্তার টেবিলে নাস্তা করছে দুজন। আলফি ব্রেড খেতে খেতে ফোনে কিছু একটা দেখছে খুবই মনোযোগ দিয়ে। নিঝুম হালকা কেশে ডাকলো ওকে। আলফি একবার নজর উঁচিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আবারও ফোনে মনোযোগ দিল। নিঝুম বলল, আমার মনে হয় জায়ান আমাকে খুঁজে পেয়ে গেছে। ওর কথা শুনে এক পলক তাকিয়ে ফোন রাখে। হালকা হেসে ব্রেড খেতে লাগলো। নিঝুম
প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করে হতাশ হয়ে ফের বলল। কাল রাতে আমি জায়ানকে ফিল করেছি। এ কথাতে ভীষণ খেলো আলফি। ছটপট পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বলল, ফিল করছে মানে? তুমি তো জায়ানকে কখনোই দেখোইনি। কে বললো দেখিনি? দেখেছি আমি। নিঝুমের উত্তরে বিভ্রান্ত হলো আলফি। শুধালো, দেখছো মানে? কালই তো ছবি দেখলাম। কেন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কানের কাছে ফোন না থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতাম। ফুস করে নিঃশ্বাস ছেড়ে আলফি তারপর বলল, ও, তার জায়ানকে ফিল করছো কিভাবে? তোমার ড্রিমে এসেছিল বুঝি? বলেই আড়ালে হাসলো আলফি। কিন্তু নিঝুম চিন্তিত হয়ে বলল, স্বপ্ন কিনা আমি জানি না, এর আগেও আমি জায়ানকে ফিল করেছি। আমি ফিল করেছি গভীর রাতে কেউ আমার পাশে এসে বসে, আমার দিকে গভীর দৃষ্টি ফেলে দেখে, তারপর চলে যায়। কপালে আমি কারো স্পর্শও পেয়েছি জানো। আলফি সন্দিগ্ধ দৃষ্টিতে নিঝুমকে দেখছে। নিঝুম কি জেগে গিয়েছিল? নড়ে চড়ে তো উঠেছিল। আলফি ওকে পরীক্ষা করতে বলল, আজকাল স্বপ্নে তুমি তোমার হাজবেন্ডকেও মিস করছো দেখছি। নিঝুমের অস্থিরতা বাড়ল বোধ করি। সে বলল, আমার ভয় করছে আলফি। নির্ঝর ভাইয়া যেই ছবিটা দিয়েছিল সেটা কোথাকার সেটাও নির্ঝর ভাইয়া জেনে আমাকে বলেছে। সে টরেন্টোতে চলে এসেছে। এখন অটোয়াতে পৌঁছাতে সময় তো লাগবে না? রিল্যাক্স, তুমি জায়ানকে নিয়ে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করছো। আপাতত সেসব ছেড়ে পড়াতে মনোযোগ দাও। খাওয়া হলে উঠে এসো। ইউ আর গেটিং লেট। টিস্যুতে হাত মুছতে মুছতে উঠে গেল আলফি। নিঝুম চিন্তিত হয়ে খাচ্ছে। নিঝুমের ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আলফি অফিসে গেল। আজ সে ক্যামিলিয়ানের সাথে একটি বিজনেসের ডিল আসবে। ক্যামিলিয়া সেই মেয়ে যার সাথে তার 3 বছর আগে লিউরিয়া বেড়েছিল। এটা ডিল শেষ। আরেকটা ডিল করার আগে ক্যামিলিয়ার কিছু বিষয় জানতে পেরে গিয়েছিল। তারা এই রাইভাল কোম্পানির সাথে মিলিত, ওদের কোম্পানির সাথে ষড়যন্ত্র করেছে। তাই আলফি ক্যামিলিয়াকে ডেকে বলেছিল সে আর কোনো নতুন ডিলে যাবে না, কিন্তু ক্যামিলিয়া সেটা মানতে পারেনি। দুজনের মধ্যে আরেক বাকবিতন্ড হয়। শেষবারের মতো ক্যামিলিয়া হার মানিয়ে চলে গেলেও সে হার মানেনি। আলফিকে ধ্বংস করার জন্য ছক কষেছে। নারীর মনের কুটিল ষড়যন্ত্র সে ধরতে পারেনি। প্রথম ডিল সাকসেস হওয়ার পার্টিতেই সুযোগটা নেয় ক্যামিলিয়া। আলফি হালকা পাতলা ড্রিঙ্ক করে, তাও শুধু ওয়াইনটাই। নিউ ইয়র্কে এক নাইট ক্লাবে সবাই মিলে নাচে গানে এনজয় করেছিল। আলফি এক জায়গায় বসেছিল ওয়াইনের গ্লাস নিয়ে। তখন ক্যামিলিয়া ওর পাশে এসে দাঁড়িয়ে জায়ানের ওয়াইনের গ্লাসে কিছু একটা মেশায়। হতাশ নিঃশ্বাস ছাড়লো আলফি। সেদিনই তার অ্যাসিস্ট্যান্ট যদি তাকে না বাঁচাতো তবে হয়তো ক্যামিলিয়া সফল হয়ে যেত। আজকে আবার ক্যামিলিয়ার কোম্পানির সাথে নতুন ডিল করছে, এটা উদ্দেশ্য নিয়ে। নিঝুম ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। পাশে বসা মোনা ও নোয়া নামের তার নতুন বান্ধবী। তখন নিঝুমের ফোনে নোটিফিকেশন এলো। ক্লাসের সময়টা সে ফোন সাইলেন্ট করে রাখে, তবে স্ক্রিনে মেসেজ ভেসে উঠেছে। ভ্রু কুচকালো। আননোন নাম্বার থেকে মেসেজ, বলছে ক্লাসের পর ক্যান্টিনে যেতে। নিঝুম মেসেজটা ওপেন করলো। মেসেজের শেষে আলেক্স নাম। নিঝুম বুঝতে পারলো না হঠাৎই আলেক্স কেন তাকে ক্যান্টিনে যেতে বলছে, আর তার নাম্বারই বা কোথায় পেয়েছে। নিঝুম ধিমি স্বরে মোনাকে শুধালো, হাউ ডিড অ্যালেক্স গেট মাই নাম্বার? আই ডিডেন্ট গিভ এনিওয়ান মাই নাম্বার এক্সেপ্ট ইউ অ্যান্ড নোয়া। মোনা ইশারায় বলল সে দেয়নি। পাশ থেকে নোয়া দাঁত বের করে হেসে জানালো সে দিয়েছে। আলেক্স নাকি তাকে বলেছিল খুব দরকারি কথা আছে নিঝুমের সাথে। নিঝুম হতাশ হলো। এর আগেও আলেক্স তার থেকে ফোন নাম্বার চেয়েছিল, কিন্তু সে দেয়নি। ক্লাস শেষে ক্যান্টিনে যেতেই আলেক্সের দেখা পায়। আলেক্স এক প্রকার ছুটে এসে এক্সাইটেড মনোভাব নিয়ে নিঝুমের হাত ধরে। নিঝুম চমকে উঠে হাত ছাড়িয়ে নিয়ে কাটকাট কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? রিল্যাক্স, কাম উইথ মি। তারপর ওরা বসে। বসার পর আলেক্স বলে, ইউ আর নট ম্যারিড। হোয়াট? Yes, I find out that Alfie lied to me that day, and your reaction was also surprised after hearing that is don't even have your
wedding ring. বলেই অ্যালেক্স ওর হাতের দিকে ইশারা করলো। নিঝুম মাথায় হাত দিয়ে বসলো। আলফি ঠিকই বলেছে, এই অ্যালেক্স মোটেও সুবিধার না। তার সাথে ফ্লার্টিং করার একটা সুযোগও সে মিস করে না। সে বিরক্তি ভরা কণ্ঠে বলল, প্লিজ অ্যালেক্স, হোয়াট এভার আই ম্যারিড অর নট, দ্য ট্রুথ ইজ I am not interested in you and I am not going to leave you any explanation about my marriage. নিভে গেল অ্যালেক্স। আবার কিছু বলতে চাইলে তার আগেই নিঝুম বলে উঠল, ক্যামিলিয়া এসেছে আলফির অফিসে। আলফি অফিসের রুমে দুজন মুখোমুখি টেবিলে দুপাশে বসা। ক্যামিলিয়ার চোখে মুখে জয়ী ভাব, এক আত্ম অহংকার। ক্যামিলিয়া তার স্বভাবসুলভ হাসি হেসে বলল, It's been long and we met again. You are more handsome than ever. হাসলো আলফি, তারপর বলল, Thanks for your compliment. I think you should discuss about our new deal. ক্যামিলিয়া দমে গেল কিছুটা। সে ভেবেছিল এত বছর পর যেহেতু জায়ান আবারও ওর সাথে কাজ করতে চাইছে, তার মানে জায়ান ওর প্রতি ইন্টারেস্টেড। ডিল ফাইনাল করলো আলফি। দাঁড়িয়ে হাত বাড়ালো ক্যামিলিয়ার দিকে। সবটাই ফর্মাল। ক্যামিলিয়া বুঝতে পারছে না জায়ান চাইছে কি, নাকি প্রথমে একটু ভাব নিচ্ছে, কিন্তু সে খুনাক্ষরেও অপর পাশের ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পারল না। ক্যামিলিয়া চলে যাবার পর আলফি টেবিলে দুই হাতের কোণে ঠেকিয়ে হস্তদ্বয় মুঠোবন্দি করে রহস্য হাসল। তখন আলফির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার, মিস ক্যালেরিয়ার অ্যাক্টিভিটিতে আমরা নজর রাখছি। রাখো, এই ডিল তেমন বড় কিছু না আমার কোম্পানির জন্য, জাস্ট সত্যিটা দুনিয়ার সামনে আনার জন্যই এই ডিল। ইয়েস স্যার। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আলফি অফিস থেকে বেরিয়ে পড়ে। অমাবস্যা পেরিয়ে পূর্ণিমা আসার দ্বার প্রান্তে। আলফির বাবা মা কাল রাতে আটোয়াতে এসেছেন, থাকবেন এখানে 2-3 সপ্তাহ। ওনারা আসার পর থেকেই নিঝুম প্রথমে গাঢ় হয়ে থাকলেও আলফির মা মিসেস আর্লিন খুব মিশুকে প্রকৃতির। ছুটির দিন আজ। নিঝুমের ইউনিভার্সিটি বন্ধ। ঘুম থেকে উঠে নিঝুম মিসেস আর্লিনের সাথে রান্নাঘরে গল্প করছে। কথায় কথায় নিঝুম বলে, আন্টি, হোয়াট ডু ইউ গাইস লিভ ইন নিউ ইয়র্ক ফর মোস্ট অফ দ্য টাইম? আই মিন, হিয়ার ইজ এ বিউটিফুল হাউস। আন্টি, আপনারা বেশিরভাগ সময় নিউ ইয়র্কে কেন থাকেন? আমি বলতে চাচ্ছি এখানে এত সুন্দর একটা বাড়ি আছে, সাথে তাছাড়া আলফিও এখানে থাকে। মিসেস আর্লিন মুচকি হেসে বললেন, Oh dear, actually I was love to live with my in-laws. They were so lovely, especially my mom. When I was 17, my mom had it. Then I went to New York to study. In New York, I met with Junaid and his family. They always treat me good. Oh প্রিয়, আসলে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে ভালোবাসতাম। ওনারা খুব ভালো ছিলেন, বিশেষ করে মা। আমি যখন 17 বছরের, তখন আমার মা মারা যান। তারপর আমি নিউ ইয়র্কে আসি পড়ালেখার জন্য। সেখানে জুনায়েদ ও তার পরিবারের সাথে দেখা হয়। ওনারা আমাকে খুব ভালোবাসতেন। তারপর চুলা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে বললেন, আলফিও তার দাদাদের খুব প্রিয় ছিল। আলফি অটোয়াতে আসুক সেটা ওনারা চাননি, কিন্তু আলফি ওয়াজ সো স্টারবন দ্য টাইম 7 years ago দে লেটস আস। কিন্তু আমরা এখনও নিউ ইয়র্কেই থাকতে স্বচ্ছানন্দ বোধ করি। মিসেস আর্লিনের মুখে এত সুন্দর বাংলা শুনে নিঝুম অবাক হয়। তা দেখে মিসেস আর্লিন হেসে ফেললেন, বললেন, মা ও জুনায়েদ আমাকে বাংলা শিখিয়েছেন। অ্যাকচুয়ালি মম ওয়াজ নট সো গুড ইন ইংলিশ, সো আমি এখন বাংলা খুব ভালো বলতে পারি। নিঝুম হাসলো, তারপর বলল, তাহলে তো ভালোই। এখানে আলফি ছাড়া বাকি সবার সাথে আমার ইংলিশে কথা বলতে হয়। রিসেন্টলি এক ইন্ডিয়ান বাংলাদেশি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। ও আমার ডিপার্টমেন্টের না। মিসেস আর্লিন হাসলেন, তারপর নাস্তার সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলেন। আলফি ও আলফির বাবাকে ডাকলেন। নাস্তা খেতে খেতেই আলফি বলল, তুমি এই ডাল সবজিটা খুব ভালো বানাও, গ্র্যান্ড মায়ের মতো। অনেকদিন পর এসব খাচ্ছি। মিস্টার জুনায়েদ মুখ ফসকে বলেই ফেললেন। আলফি কেসে উঠল। মিসেস আর্লির ছেলের দিকে পানি গ্লাস এগিয়ে দিয়ে স্বামীকে চোখের ইশারায় শাসাচ্ছেন। নিঝুম মলিন মুখে খাচ্ছে। সে অত্যশত ভাবেনি। সে ভাবছে হুট করে তার জীবনে এই
বিয়েটা না আসলে সে হয়তো আলফির বউ হতো। আলফির মাকে তার খুব পছন্দ হয়েছে। এদিকে এতদিনে হয়ে গেল 3 সপ্তাহ, জায়ান কি সত্যি তার খোঁজ পায়নি? প্রায় রাতেই সে ঘুমের ঘরে জায়ানকে নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্নগুলো এতটাই বাস্তব হয় যে তার মনে মধ্যে গেঁথে থাকে। ইদানিং সে আলফির সাথে খুব একটা কথা বলে না। পড়াশোনার ব্যস্ততার সাথে সাথে সে কিছুটা এড়িয়েও চলে। মনের মাঝে তার একটা অপরাধ বোধ কাজ করে। না চাইতেও এক অপ্রিয় পুরুষের সাথে সে বন্ধনে এসে বাধা পড়েছে। সে বন্ধনটা তো পবিত্র। জীবনের 19টা বসন্তে এসে অনেক কিছুই সহ্য করেছে, সেখানে এটাও না হয় সহ্য করে নেবে, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় তার। বড় আব্বু যদি তার সাথে এটা না করত তাহলে সে আলফির সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারত। আলফি নিজেকে স্বাভাবিক করে নিঝুমের দিকে তাকালো। নিঝুম কেমন নিষ্প্রাণ দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আনমনে খাচ্ছে। আলফি ইশারায় মিসেস আর্লিনকে তা দেখালো। মিসেস আর্লিন নিঝুমের কাঁধে হাত রেখে সহসা বললেন, এখনো তো আলফির বউকে পাচ্ছি না, বাট আমি এখন নিঝুমকে কুকিং শেখাতে পারি। কি নিঝুম, শিখবে? বেখেয়ালি থেকে সজাগ হয় নিঝুম। কৃত্রিম হেসে মাথা দোলায়। রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। মিসেস আর্লিন নিঝুমকে সাথে নিয়ে রান্না করছে। আলফি ও মিস্টার জুনায়েদ ল্যাপটপ নিয়ে বাড়ির দক্ষিণ পাশে টেবিলে চেয়ার নিয়ে বসেছে। বাবা ছেলে কাজের কথা শেষ। মিস্টার জুনায়েদ বলে,